আচ্ছা। তো বেশ কিছু ডিসাইডেবল প্রবলেম আমরা সেকশন 4.1 মানে চ্যাপ্টার 4 এর ১ম পার্ট ওখানে দেখছি। তো তার মধ্যে আছে এডিএফএ। এডিএফএ হচ্ছে আমি যদি একটু দেখাই। এডিএফএ হচ্ছে যে acceptance problem of DFA যেখানে বলা হচ্ছে যে B is a DFA that accepts input string। একটা পার্টিকুলার ডিএফএ একটা পার্টিকুলার ইনপুট স্ট্রিং কে অ্যাকসেপ্ট করে কি করে না সেটা আমরা প্রমাণ করব। এটা পার্টিকুলার ডিএফএ একটা পার্টিকুলার স্ট্রিং কে অ্যাকসেপ্ট করে নাকি করে না। তো আমরা দেখাচ্ছিলাম প্রত্যেকটা প্রবলেমকে আমরা অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ প্রেজেন্ট করছি। প্রবলেমকে প্রেজেন্ট করছি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ। ব্যাপারটা কিরকম যে আমাদের প্রবলেম হচ্ছে whether B accept W। এখন যদি আমরা একটা পেয়ার করি, যে পেয়ারে B এবং W আছে, তো যদি B W কে অ্যাকসেপ্ট করে, হ্যাঁ? মানে একটা পার্টিকুলার B একটা পার্টিকুলার W কে অ্যাকসেপ্ট করে, তাহলে আমরা বলব যে BW হচ্ছে ADF এর মেম্বার। আর যদি BW কে অ্যাকসেপ্ট না করে, তাহলে আমরা বলব যে BW ADF এর মেম্বার না। তাহলে কি বলে ল্যাঙ্গুয়েজের মেম্বার হইতে হলে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে এখানে আমি আসলে অ্যাকসেপ্ট করে কি করে না সেটা চেক করতেছি। যদি আমি প্রবলেমটাকে প্রেজেন্ট করতেছি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ। তো আমরা দেখাইছিলাম যে বেসিক্যালি বি কে আমি একটা টুরিং মেশিনের মাধ্যমে সিমুলেট করে এটা দেখাইতে পারি। এরপর আমরা এনএফএ দেখাইছিলাম ডিসাইডেবল। এরপর আমরা দেখাইছিলাম যে একটা রেগুলার এক্সপ্রেশন একটা পার্টিকুলার স্ট্রিং কে জেনারেট করে কিনা এটাও ডিসাইডেবল। ডিসাইডেবল মানে হচ্ছে যে আমি এটা স্পষ্ট করে আনএম্বিগুয়াসলি বলতে পারবো কিনা যে ওদের এটা করা যায় বা এটা যাবে না। এটা জেনারেট করবে কি করবে না। মানে একটা পার্টিকুলার রেগুলার এক্সপ্রেশন একটা পার্টিকুলার স্ট্রিং কে জেনারেট করবে কি করবে না। এটা বলতে পারবো। অনেক প্রবলেম আছে যেগুলা ডিসাইডেবল না। ডিসাইডেবল না মানে কি যে আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো না যে এটা এই পার্টিকুলার প্রবলেমটা সলভ করা যাবে কি যাবে না বা এই পার্টিকুলার স্ট্রিংটা এই ল্যাঙ্গুয়েজের মেম্বার হবে কি হবে না। এটা আমরা সুনির্দিষ্ট বলতে পারবো না। তাহলে সেগুলো হচ্ছে আনডিসাইডেবল। এখন আনডিসাইডেবল হলে যে প্রবলেমটা বা ল্যাঙ্গুয়েজটা রিকগনাইজেবল হবে না, মানে এটা বলা যায় না। আনডিসাইডেবল হলে প্রবলেমটা রিকগনাইজেবল হইতে মানে ল্যাঙ্গুয়েজটা রিকগনাইজেবল হইতেও পারে, নাও হইতে পারে। কিরকম? ধরো রিকগনাইজেবল মানে কি? রিকগনাইজেবল মানে হচ্ছে যে তোমার স্ট্রিংটা যদি ল্যাঙ্গুয়েজ এর মেম্বার হয়, যেমন ধরো L is a member of W is a member of L, যদি এরকম হয়ে থাকে তাহলে তাহলে আমরা বলতে পারি যে মানে ওই কাজটা যদি আমি একটা মেশিনকে দিই যে তুমি বলো এটা কি এটার মেম্বার কিনা, মেশিন কিন্তু আমাকে বলবে। দেখি ধরো W is a এখন এটা ইয়েস নো বলতে হবে আমাকে, ইয়েস অর নো এটা বলতে হবে। এখন মনে করো আমি এল এর একটা মেম্বার পাইলাম যেটা মানে এল এর ভিতর থেকে একটা জিনিসকে আমি মেশিনকে দিলাম, মনে করো এম নামক মেশিনকে দিলাম। এখন এম মেশিনটা বলবে স্যার এখানে ডাব্লিউ স্ট্রিং না স্যার? ডাব্লিউটা স্ট্রিং আর এলটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এলটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখন আমি যদি ডাব্লিউটা এম কে দিই, হ্যাঁ ডাব্লিউ যে এম কে দিই তাহলে এম বলবে ইয়েস। কেন বলবো ইয়েস? কারণ ডাব্লিউ হচ্ছে এল এর মেম্বার, ডাব্লিউ হচ্ছে এল এর মেম্বার, সো এমটা বলবে ইয়েস। এখন ধরো আমি আরেকটা মেম্বার নিয়ে আসলাম, ধরো মনে করো ভি বা ধরো এক্স। এখন এক্সটা হচ্ছে এল এর মেম্বার না, এক্সটা এল এর মেম্বার না। এখন এক্সটাকে যদি আমি এম এর কাছে দিই তাহলে এম কে কি বলা উচিত? এম কে বলা উচিত নো। ঠিক আছে? তাহলে এল এর মেম্বারদেরকে সে বলবে ইয়েস, আর এল এর মেম্বার না যারা তাদেরকে বলবে নো।
একটা ডিসাইডার এই দুইটা কাজই করতে পারতে হবে, কিন্তু একটা রিকগনাইজার যেটা করবে সেটা হলো যে যদি আমি তাকে ডাব্লিউ দিই সে বলবে ইয়েস, যদি এক্স দিই তাহলে সে নো বলতেও পারে, নাও বলতে পারে। হ্যাঁ, মেম্বারদেরকে সে ট্রু প্রপারলি আইডেন্টিফাই করতে পারবে, কিন্তু যারা নন মেম্বার তাদেরকে সবসময় যে রিজেক্ট করবে সেটা নাও হতে পারে। তো ডিসাইডারের বিষয়টা হচ্ছে ওইটা, যে ডিসাইডার অ্যাকসেপ্ট রিজেক্ট দুইটাই করতে পারে। বা দুই ক্ষেত্রে সে ডিসিশন নিতে পারে। রিকগনাইজার শুধু অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে বলতে পারে, কিন্তু রিজেকশনের ক্ষেত্রে সবসময় বলতে নাও পারে। বলতে পারে না মানে কি? বলতে পারে না মানে হচ্ছে সে একটা লুপের মধ্যে পড়ে যাবে। এটা ইনফিনিট লুপের মধ্যে পড়ে যাবে। সো ইনফিনিট লুপের মধ্যে পড়াটা মানে পড়ার বিষয়টা আমরা ডিসাইডারে পাই না আরকি। তো আমাদের যখন আমরা কোনো একটা প্রবলেম সলভ করি তখন আসলে আমরা একটা ডিসাইডারে করতে চাই মূলত। কিন্তু সমস্যা হচ্ছে অনেক প্রবলেম আছে যেগুলোর জন্য ডিসাইডার করা যায় না। এবং যেসব প্রবলেমকে ডিসাইড করা যায় না, সেইসব প্রবলেম রিকগনাইজ করা যাইতেও পারে, নাও যেতে পারে। ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে যদি বলি যে যেসব ল্যাঙ্গুয়েজ ডিসাইডেবল না সেটা রিকগনাইজেবল হইতেও পারে, নাও হইতে পারে। তো আমরা গত ক্লাসে আসলে বেশ কিছু প্রবলেম দেখছিলাম যেগুলো ডিসাইডেবল। তো কয়েকটা সম্বন্ধে বললাম। তো এটা গত ক্লাসে যেহেতু আলোচনা হয়েছে এটা আমরা ইয়ে করতেছি না। এখন আমরা এরপরে যে আলোচনা করছিলাম সেটা হচ্ছে আনডিসাইডেবিলিটি। সো আমরা একটা প্রবলেম নিয়ে আসছিলাম যেটা আমরা বলছিলাম যে ইট ইজ আনডিসাইডেবল, সেটা হচ্ছে এটিএম। আমরা এর আগে দেখছি যে এরকম যতগুলো আছে এডিএফএ, এএনএফএ, তারপরে এসিএফজি, এগুলো সবগুলো ডিসাইডেবল। কিন্তু আনফরচুনেটলি এটিএম এটা ডিসাইডেবল না। মানে হচ্ছে যে তোমার একটা মেশিন দেওয়া আছে, একটা টুরিং মেশিন দেওয়া আছে এবং একটা স্ট্রিং দেওয়া আছে। তোমাকে বলতে হবে যে এই টুনিং মেশিনটা এই ডাব্লিউ কে অ্যাকসেপ্ট করে কি করে না। এই টুনিং মেশিনটা এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করে কি করে না। তো এইটা ডিসাইডেবল না। এখন এইটা ডিসাইডেবল না, এটা প্রমাণ করাটা অনেক সময় সাপেক্ষ, লম্বা প্রমাণ। তো আমরা ওইটার দিকে যাব আমরা। তো তো এখানে একটা জিনিস দেখানো হইছে। প্রথমে বলা হয়েছে যে লেটস প্রুভ that ATM is undecidable. Before we get to the proof, বলা হচ্ছে যে লেটস অবজার্ভ দ্যাট এটিএম ইজ টুরিং রিকগনাইজেবল। এটা আমরা গত ক্লাসে আলোচনা করছি যে এটিএমটা টুরিং রিকগনাইজেবল। কেন টুরিং রিকগনাইজেবল? কারণ হচ্ছে যে হোয়াট ইউ ক্যান ডু, আমরা একটা মেশিন বানাইতে পারি, ইউ নাম দিলাম ওই মেশিনটাকে, টুরিং মেশিন ইউ। এখন ইউটা যেটা করবে সেটা হচ্ছে ইউটা এই এম নামক মেশিনকে, হ্যাঁ, ইউটা যেটা করবে সেটা হচ্ছে এম নামক মেশিনকে we have construct a Turing machine U, এটা যেটা করবে সেটা হচ্ছে এম নামক যে মেশিনটা যেটা ডাব্লিউ কে রিকগনাইজ করার কথা সেইটাকে সিমুলেট করবে অন ইনপুট এম, সরি ইনপুট ডাব্লিউ। হ্যাঁ, এমটাকে সিমুলেট করবে, মানে একটা টুরিং মেশিন আরেকটা টুরিং মেশিনকে সিমুলেট করবে। এখন যদি এম একটা অ্যাকসেপ্ট স্টেটে চলে আসে তাহলে ইউ তখন টের পাবে, মানে বেসিক্যালি এমটা হচ্ছে ইউর একটা সাব রুটিন বলতে পারো, হ্যাঁ, একটা ফাংশন বলতে পারো। ইউ এম কে কল করে, কল করার পরে এম যদি রিটার্ন করে অ্যাকসেপ্ট তাহলে ইউ বলবে অ্যাকসেপ্ট, আর এম যদি বলে রিজেক্ট তাহলে ইউ বলবে রিজেক্ট। আনফরচুনেটলি দেয়ার মাইট বি সাম কেসেস হোয়ার এম উইল এন্ড আপ ইন এ লুপ। হ্যাঁ, এরকম ঘটনা ঘটতে পারে যে এম একটা লুপের মধ্যে পড়ে গেছে, তাহলে সে কি করবে? সে অ্যাকসেপ্টও বলবে না, রিজেক্টও বলবে না। এবং আমরা জানি যে যদি একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনকে কল করি, তো যাকে কল করছি সে কিন্তু ওই কি বলে
সে যদি রিটার্ন না করে তাহলে কিন্তু আমিও রিটার্ন করতে পারবো না। আমিও রিটার্ন করতে পারবো না। যে কল করছে সে রিটার্ন হইতে পারবে না। মানে যে কল করছে সে আর বের হইতে পারছে না। কারণ মানে যাকে একটা কাজে পাঠাইছে সে তো ফেরত আসে নাই। তাহলে সেও লুপের মধ্যে পড়ে যাবে। তাহলে যদি এম লুপের মধ্যে পড়ে যায় তাহলে ইউ ও লুপের মধ্যে পড়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে আ ইউ যে সবসময় ডিসাইড করতে পারবে সেটা নাও হইতে পারে। আমরা জানি না, হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আমরা তো একটা বলতে পারি যে ইউ রিকগনাইজ করতে পারবে। ইউ রিকগনাইজ করতে পারবে। কেন রিকগনাইজ করতে পারবে? কারণ এম যদি অ্যাকসেপ্ট হয় তাহলে সে অ্যাকসেপ্ট করে। তো রিকগনাইজ এর জন্য তো এটাই যথেষ্ট। যে সে অ্যাকসেপ্ট করে কিনা। যে সে অ্যাকসেপ্ট করে কিনা। সো সে অ্যাকসেপ্ট করতে পারবে। যদি অ্যাকসেপ্ট করার দরকার হয়, যেসব ক্ষেত্রে অ্যাকসেপ্ট করা উচিত, যেসব ক্ষেত্রে অ্যাকসেপ্ট করা উচিত, সেইসব ক্ষেত্রে সে অ্যাকসেপ্ট করবে। দ্যাটস হোয়াই আমরা বলতে পারি যে ইউ ইস এ রিকগনাইজার ফর রিকগনাইজিং দ্যা ল্যাঙ্গুয়েজ ATM হুম? বাট এটা সবসময় হোল্ড করবে না। বা করবে কিনা আমি জানি না, নাও করতে পারে। আচ্ছা তো এইটা মাধ্যমে আমরা প্রমাণ করলাম যে ATM is Turing recognizable হুম, ATM is Turing recognizable। তো এখানে একটা ইম্পোর্টেন্ট আলোচনা ছিল সেটা হলো যে ইউ নামক যে মেশিনটা সেই মেশিনটার একটা সিগনিফিকেন্স আছে। হুম? সিগনিফিকেন্সটা কি? সিগনিফিকেন্সটা হচ্ছে যে ইউ হচ্ছে একটা মেশিন, একটা টুরিং মেশিন যেটা আরেকটা টুরিং মেশিনকে সিমুলেট করে। হ্যাঁ? এটাকে বলা হয় ইউনিভার্সাল টুরিং মেশিন। ইউনিভার্সাল টুরিং মেশিন। যে একটা টুরিং মেশিন যেটা আরেকটা টুরিং মেশিনকে সিমুলেট করে। এবং এইটা মানে এই কনসেপ্টটাই হচ্ছে একটা অ্যালান ম্যাথিসন টুরিং এর একটা বড় অবদান। যে কনসেপ্ট অফ ইউনিভার্সাল টুরিং মেশিন এবং বেসিক্যালি আমরা যে কম্পিউটার গুলা দেখি বা যে কম্পিউটার গুলো ইউজ করি সেগুলা হচ্ছে বেসড অন দিস মানে ওগুলার ম্যাথমেটিক্যাল যেই উম কি বলে স্ট্রাকচার বা ম্যাথমেটিক্যাল যেই বেসিস সেইটা আসলে দিচ্ছে আমাদেরকে ইউনিভার্সাল টুরিং মেশিন। এবং ইউনিভার্সাল টুরিং মেশিনের কনসেপ্টটাই আল্টিমেটলি আমাদেরকে আ এখন আমরা যেটাকে বুঝি স্টোরড প্রোগ্রাম কম্পিউটার। তোমার প্রোগ্রামটা তুমি হার্ড ডিস্কে রেখে দাও। যখন দরকার হয় তখন ডাবল ক্লিক করো বা ও প্রোগ্রামের নাম লিখো। তখন হচ্ছে সেটা রান হয়। মেমোরিতে আসে, তারপরে রান হয়। আবার যখন বন্ধ করে দাও তখন সে আবার চলে যায়। হ্যাঁ? তো এটা হচ্ছে স্টোরড প্রোগ্রাম কম্পিউটার বলি আমরা। তো স্টোরড প্রোগ্রাম কম্পিউটার যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা ইউনিভার্সাল টুরিং মেশিনের উপর দাঁড়ায় আছে। স্টোরড প্রোগ্রাম কম্পিউটারটা হচ্ছে মূলত আর্কিটেকচারাল কনসেপ্ট আর ইউনিভার্সাল টুরিং মেশিন হচ্ছে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। হুম? তো এটা ছিল আমাদের গতকাল আলোচনা করছিলাম। এরপরে আমরা যেটা আলোচনা করছিলাম সেটা ডায়াগোনালাইজেশন মেথড। এটা আমরা অত ডিটেইলে যাচ্ছি না। এখানে আমরা বেশ কয়েকটা প্রবলেমকে দেখাইছিলাম যে আ দে আর ডিসাইডেবল অথবা না সরি ডিসাইডেবল না। আমরা দেখছিলাম বেশ কিছু সেটকে আমরা প্রমাণ করছিলাম যে whether they are countable or uncountable হুম। তো একটা আ একটা সেটকে আমরা কাউন্টেবল বলি ২ টা শর্ত হইলে। সেটা হচ্ছে যে একটা সেট যদি ফাইনাইট হয় তাহলে সেটা কাউন্টেবল অথবা যদি সেটটা আ ন্যাচারাল নাম্বার যে সেট সেই সেটের সমান হয়। হ্যাঁ? মানে ফাইনাইট না কিন্তু ন্যাচারাল নাম্বার সেটের সমান। এখন ২ টা সেট ২ টা ইনফিনিট সেট আবার সমান হয় কেমনে? সমান হয় কিভাবে? সেটা বিষয়টা হচ্ছে যে যদি আমরা ওই ২ টা সেটের মেম্বারদের মধ্যে একটা করেসপন্ডেন্স তৈরি করতে পারি। হ্যাঁ? একটা ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স তৈরি করতে পারি তাহলে ওই ২ টা আ সেট হচ্ছে সমান। হ্যাঁ? প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা যদি ম্যাচিং করতে পারি তাহলে আমরা বলতে পারি যে ওই ২ টা সেট সমান। তো তো আমরা যদি ন্যাচারাল নাম্বারের সাথে অন্য একটা সেটের একটা করেসপন্ডেন্স তৈরি করতে পারি, একটা ওয়ান টু ওয়ান ম্যাপিং করতে পারি। হ্যাঁ? প্রত্যেকের সাথে প্রত্যেকের ম্যাপিং হবে এবং কেউ বাদ থাকবে না। হুম? একজনের সাথে এক্সাক্টলি একটা। মানে আমি যদি বলি A to A এবং B এর মধ্যে একটা ওয়ান টু ওয়ান ম্যাপিং আছে। তার মানে A সেটের একটা মেম্বারের জন্য B সেটের এক্সাক্টলি একটা মেম্বার আছে। হ্যাঁ? এবং B সেটের কোন মেম্বারই আনঅ্যাসাইন নাই। তাহলে আমরা বলব যে ২ টা হচ্ছে একটা ওয়ান টু ওয়ান ম্যাপিং আছে এদের মধ্যে বা এদের মধ্যে একটা করেসপন্ডেন্স আছে। তখন আমরা বলব যে এই ২ টা সেট সমান।
তো আমরা গত ক্লাসে দেখাছিলাম যে ইভেন নাম্বারের সেট এবং ন্যাচারাল নাম্বার সেট সমান সাইজ। সো ন্যাচারাল নাম্বার ইভেন নাম্বারের সেট কাউন্টেবল। তারপরে দেখাছিলাম যে একটা বিশাল সেট অফ রেশনাল নাম্বার, এটাও কাউন্টেবল। তো ফাইনালি আমরা দেখাছিলাম যে সেট অফ রিয়েল নাম্বার এইটা কাউন্টেবল না। এটা কাউন্টেবল না। এটা কাউন্টেবল আমরা কিভাবে দেখাছিলাম? আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা প্রথমে আমাদের যতগুলা রিয়েল নাম্বার আছে আমরা আমরা কল্পনা করেছি যে ওগুলা কাউন্টেবল। মানে এটা প্রুফ বাই কন্ট্রাডিকশন আরকি। আমরা ধরে নিছি যে রিয়েল নাম্বারটা কাউন্টেবল। দেন আমরা ওইটাকে সাজাইছি। যে তুমি হচ্ছে ১ম রিয়েল নাম্বার, তুমি হচ্ছে ২য় রিয়েল নাম্বার, তুমি হচ্ছে ৪র্থ রিয়েল নাম্বার, এভাবে সাজাইছি। সাজানোর পরে আমরা যেটা করছি সেটা হলো যে এটা কোথায় গেল? এইভাবে একটা কনস্ট্রাক্ট করছি যে প্রথম রিয়েল নাম্বারের যে নাম্বারটা ১ম রিয়েল নাম্বার, সেই নাম্বারের ১ম ডিজিটটার সাথে যাতে ১ম ডিজিটটা ম্যাচ না করে, এরকম একটা সংখ্যা তৈরি করছি। x নামক একটা সংখ্যা তৈরি করছি, যে সংখ্যাটা আ ১ম ডিজিটের সরি ১ম সংখ্যার ১ম ডিজিটের সাথে ম্যাচ না করে। দশমিকের পরে obviously। তাহলে আমরা যদি দেখি ওই সংখ্যাটা যে আমাদের ১ম ডিজিট কত? ১ম ডিজিট হচ্ছে 1। হুম? ১ম ডিজিট হচ্ছে 1। তাহলে আমি যে সংখ্যাটা তৈরি করব, সেই সংখ্যাটার ১ম ডিজিট 1 হইতে পারবে না। ঠিক একইভাবে আমার দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় ডিজিট হচ্ছে 5। দ্বিতীয় সংখ্যা ডিজিট হচ্ছে 5। তাহলে আমি যেই সংখ্যাটা তৈরি করব, যেমন আমি তৈরি করছি কত এখানে? আমার হচ্ছে 3। তাহলে আমার দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় ডিজিট হচ্ছে 3। সরি, দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় ডিজিট হচ্ছে 5। সো আমি যে সংখ্যাটা তৈরি করতেছি তার দ্বিতীয় ডিজিটটা 5 হইতে পারবে না। অন্য যেকোনো কিছু হইতে পারে। এরপরে আমরা তৈরি করছি তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যার তৃতীয় ডিজিট কত? তৃতীয় সংখ্যার তৃতীয় ডিজিট হচ্ছে আ কই গেল? 3। হুম। তাহলে আমার যে সংখ্যা তৈরি করব সেটার তৃতীয় ডিজিট 3 হইতে পারবে না। আমরা বলছি কি 2। ঠিক আছে? তো এইভাবে আমি যেই সংখ্যাটা বানাবো x, সেটা কোন সংখ্যার সাথে পুরোপুরি ম্যাচ করবে না। ১ম সংখ্যার সাথে যদি বাকি সব ডিজিট ম্যাচ করেও, তাহলে আমি যেহেতু ১ম ডিজিটটা চেঞ্জ করে ফেলছি, তাহলে ১ম সংখ্যার সাথে এট লিস্ট ১ম ডিজিট ম্যাচ করবে না। দ্বিতীয় সংখ্যার সাথে এট লিস্ট দ্বিতীয় ডিজিট ম্যাচ করবে না। তৃতীয় সংখ্যার সাথে এট লিস্ট তৃতীয় ডিজিট ম্যাচ করবে না। তাহলে এইভাবে আমি দেখব যে আল্টিমেটলি আ কোনটাই ম্যাচ করতেছে না। কোনটার সাথেই এন্টায়ারলি ম্যাচ করতেছে না। পার্শিয়ালি ম্যাচ করতেই পারে, এন্টায়ারলি ম্যাচ করতেছে না। তার মানে আমি এমন একটা সংখ্যা বানাইলাম, যে সংখ্যাটা আমার লিস্টেড যে সংখ্যাগুলো আছে তার কারো সাথেই ম্যাচ করবে না। আমি যত বড়ই নিই না কেন সমস্যা নাই। হ্যাঁ? তার মানে আমরা একটা সংখ্যা বানাইতে পারলাম x নামক, যে সংখ্যাটা আসলে কারো সাথে ম্যাচ করবে না। হুম, আচ্ছা। তো আচ্ছা আবার বলি। তো এখানে আমাদের আলোচনা শেষ হচ্ছিল যে যেখানে আমরা দেখাচ্ছিলাম যে সেট অফ রিয়েল নাম্বার ইজ আনকাউন্টেবল। এটা কিভাবে দেখাইছি? আমরা ১ম এ অ্যা সবগুলো রিয়েল নাম্বারকে ইয়ে করছি, উম এভাবে সাজাইছি। যেভাবে সাজাই কোনো সমস্যা নেই। এরপরে আমরা একটা রিয়েল নাম্বারকে কনস্ট্রাক্ট করছি, যেটা আমাদের সাজানো রিয়েল নাম্বারের কারো সাথেই ম্যাচ করে না। হুম? তো এরপরে আমরা যেটা উম আলোচনা করতে গিয়ে শেষ করি নাই, সেটা হচ্ছে এই জিনিসটা। যে some languages are not Turing recognizable. হুম? কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলা Turing recognizable না। হুম? আমরা তো একটু আগে দেখাইলাম যে ATM is Turing recognizable. তো আমরা দেখাবো যে there are some languages those are which are not Turing recognizable. সো এটা একটা করোলারি। যদিও করোলারি বলতেছে, বাট এখানে প্রমাণটা বেশ লম্বা চওড়া। লম্বা চওড়া মানে কয়েক স্টেপে আরকি। কয়েক স্টেপে।
আলোচনাটা হবে। তো এখানে প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা আলোচনা করা হয়েছে। যে প্রথম প্যারাগ্রাফে যে আলোচনা করা হয়েছে যে টু শো দ্যাট দ্য সেট অফ অল টুরিং মেশিন ইজ কাউন্টেবল। আমরা প্রথমে দেখব যে সেট অফ অল টুরিং মেশিনস আর কাউন্টেবল। মানে হচ্ছে টুরিং মেশিনের সংখ্যাটা কাউন্টেবল। হ্যাঁ, টুরিং মেশিনের সংখ্যাটা কাউন্টেবল। তো কিভাবে দেখানো হয়েছে এটা? দেখানো হয়েছে এইভাবে যে ফার্স্ট অফ অল যেকোনো টুরিং মেশিনকে আমরা উম একটা স্ট্রিং হিসেবে কল্পনা করতে পারি। ব্যাপারটা বুঝতে হলে এভাবে জিনিসটা দেখো যে একটা টুরিং মেশিন কিন্তু মূলত একটা প্রোগ্রাম। একটা টুরিং মেশিন মূলত একটা প্রোগ্রাম। সো আমরা যখন একটা প্রোগ্রাম লিখি সেটা আসলে কি? সেটা কিন্তু কিছু ইনস্ট্রাকশনস বা কিছু বক্তব্য যেটা এইভাবে কাজ করবে। তো ইনফ্যাক্ট আমরা যে প্রোগ্রামটা লিখি সেই প্রোগ্রামটা কিন্তু মূলত একটা স্ট্রিং। হ্যাঁ? সো যেকোনো টুরিং মেশিনের এনকোডিং, টুরিং মেশিনে কি আছে না আছে ওটার স্টেট গুলোর বর্ণনা, ওটার অ্যালফাবেটের বর্ণনা, ওটার কি বলে ওটাকে ট্রানজিশন ফাংশনের বর্ণনা, এই সবগুলো কিন্তু মূলত একটা এনকোডিং। সো দিস এনকোডিং ক্যান বি ট্রিটেড অ্যাজ স্ট্রিং। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে একটা দিক গেল। এটা কি বোঝা গেছে এই পয়েন্টটা? যে টুরিং মেশিনের এনকোডিং একটা স্ট্রিং। ইনফ্যাক্ট যেকোনো প্রোগ্রামের এনকোডিং একটা স্ট্রিং। হ্যাঁ, যেকোনো প্রোগ্রামের এনকোডিং একটা স্ট্রিং। আমি যেমন কথা বলতেছি এই সবগুলো কথা কিন্তু একটা স্ট্রিং, পুরো কথাটা একটা স্ট্রিং। এই আমার ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত যা বলে যাব এই পুরোটা একটা স্ট্রিং। বলা যায় না এরকম? জি স্যার। এখন স্ট্রিং আসলে তৈরি হয় কি দিয়ে? স্ট্রিং তৈরি হয় অ্যালফাবেট দিয়ে। স্ট্রিং তৈরি হয় অ্যালফাবেট দিয়ে। অ্যালফাবেটে যেসব সিম্বল আছে সেই সিম্বলগুলোকে নানানভাবে আমি সাজাই। নানানভাবে সাজাই, সাজিয়ে অ্যালফাবেট তৈরি করি। আচ্ছা, এখন এই যে আমি যদি একটু সহজ করে দেখি যে আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে যে মনে করি যে আমার অ্যালফাবেট হচ্ছে 01। ইনফ্যাক্ট আমাদের যে কম্পিউটার সেগুলো অ্যালফাবেট 01। আমরা যতই জটিল কাজ করি না কেন অ্যালফাবেটটা 01 হতে থাকে। তো আমরা ধরে নিই যে অ্যালফাবেট হচ্ছে 01। তাহলে এই অ্যালফাবেট স্টার এটা মানে কি? অ্যালফাবেট স্টার মানে হচ্ছে যে শোনা যায়? হ্যাঁ স্যার। আচ্ছা, অ্যালফাবেটের যেই সিম্বল গুলো আছে সেই সিম্বল গুলা দিয়ে আমি যতভাবে স্ট্রিং বানাতে পারি সেটা হচ্ছে ওই সিগমা স্টার। সিগমাটা হচ্ছে কি? সিগমাটা হচ্ছে অ্যালফাবেট সেট। অ্যালফাবেট সেটটা মানে সিম্বল গুলা কি সেটা। আর সিগমা স্টার হচ্ছে অ্যালফাবেটটা দিয়ে, অ্যালফাবেটের সিম্বল গুলো দিয়ে আমি যতগুলা স্ট্রিং বানাতে পারি তাদের সেট। তাহলে আমার যেহেতু 01 আছে তো 01 দিয়ে আমি এক লেংথের দুইটা স্ট্রিং বানাতে পারবো 0 এবং 1। এখানে অবশ্য এমটি স্ট্রিং দেওয়া হয় না, এমটি স্ট্রিং এখানে থাকবে, শূন্য লেংথের স্ট্রিং। এরপরে দুই লেংথের স্ট্রিং আমি কি বানাতে পারবো? চারটা বানাতে পারবো 0 0 0 1 1 0 1 1। এরপরে তিন লেংথের স্ট্রিং আমি বানাতে পারবো 8টা 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 এবং 1 1 1। এরকম আমি মোট 8টা স্ট্রিং বানাতে পারবো। এইভাবে 3 লেংথের স্ট্রিং, 4 লেংথের স্ট্রিং, 5 লেংথের স্ট্রিং, 6 লেংথের স্ট্রিং, এভাবে আমি একটা মানে সবগুলোকে লিস্ট করে ফেলতে পারবো। স্যার সবগুলোকে লিস্ট পারমুটেশন। করে ফেলতে পারবো। হ্যাঁ, অল পারমিশন নিতে হবে আরকি। পারমিশন এবং তোমার লেংথ বাড়তেছে আস্তে, আস্তে। মানে ১ম এ ছোট, তারপর বড়, তারপর বড় বাড়তেছে। তাহলে সবগুলো হয়ে গেল। আচ্ছা, এখন একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে এই অ্যালফাবেটের তৈরি একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে কি থাকবে? একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে এই সেটটারই, এই সিগমা স্টারই কোনো যে মেম্বার থাকবে। হ্যাঁ? সিগমা স্টারের কোনো মেম্বার থাকবে। কারণটা কি? সিগমা স্টার হচ্ছে অ্যালফাবেট দিয়ে বানানো সম্ভাব্য সব স্ট্রিং। সিগমা স্টার হচ্ছে অ্যালফাবেট দিয়ে বানানো সম্ভাব্য সব স্ট্রিং। আর
একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ হচ্ছে সম্ভব সব স্ট্রিং এর মধ্যে কিছু কিছু। হ্যাঁ, সবাই থাকতে পারে, সবাই থাকতে সমস্যা নেই, কারণ মূল মূল সেটটা তো একটা সাবসেট। হ্যাঁ, মূল সেট হচ্ছে সাবসেট। যেমন এখানে আমি একটা ল্যাঙ্গুয়েজ দেখছি L1। L1টা কি? L1 হচ্ছে সিগমা স্টার দিয়ে বানানো যায় এইসব স্ট্রিং এর মধ্যে যারা শুরু হয়েছে 1 দিয়ে, শুধু তারা। যারা শুরু হয়েছে 1 দিয়ে শুধু তারা। তাহলে এই সিগমা স্টার, এই L1 হচ্ছে সিগমা স্টার একটা সাবসেট। হ্যাঁ, এখন সিগমা স্টারটা কি কাউন্টেবল কিনা? সিগমা স্টার কি কাউন্টেবল কিনা আমরা দেখব যে সিগমা স্টার ইজ কাউন্টেবল। কেন কাউন্টেবল? কারণ হচ্ছে আমি সিগমা স্টারকে যদি ম্যাপিং করতে চাই, তাহলে আমি ম্যাপিং করতে পারি যে প্রথম এমটি স্ট্রিংটা হচ্ছে 1, এরপর দুটো হচ্ছে 2, 3, এরপর 4টা, এরপর 8টা, এরপর 16টা, এরপর 30টা, 64টা, এইভাবে আমি গুনতে পারবো। আমার গুণা শেষ হবে না, কিন্তু গুনার প্যাটার্নটা আমি জানি। গুনার প্যাটার্নটা আমি জানি। সো আমি প্রত্যেককেই একটা করে নাম্বার অ্যাসাইন করতে পারবো। হুম? যদি আমাকে আ যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হয়, তাহলে আমি কন্টিনিউয়াসলি নাম্বারগুলা দিয়ে যেতে পারবো। ঠিক আছে? তো তার মানে আমি বলতে পারি যে সিগমা স্টার কাউন্টেবল। এবং সিগমা স্টার যদি কাউন্টেবল হয় তাহলে তার যে সাবসেট, সেই সাবসেটটাও কাউন্টেবল, মানে L1 টাও কাউন্টেবল। হ্যাঁ? সিগমা স্টার কাউন্টেবল অ্যান্ড L1 ইজ অলসো কাউন্টেবল। হুম? এখন আমরা আবার আমাদের আগের আলোচনায় ফিরে যাই। যে আমরা বলছিলাম যে আ set of all Turing machine is countable. Set of all Turing machine is countable আমরা বলছিলাম। Set of all Turing machine countable. তো এখন আসো যে আমাদের যেই যেকোনো Turing machine আসলে কি? যেকোনো Turing machine আসলে একটা স্ট্রিং। তাই না? একটু আমি যেটা বলছিলাম যে যেকোনো Turing machine একটা স্ট্রিং। মানে Turing machine স্ট্রিং না, Turing machine এনকোডিংটা স্ট্রিং। হ্যাঁ? We can express the Turing machine as a string. আমি যখন Turing machine টা কি করে বা Turing machine এর বর্ণনা যখন দিচ্ছি, ওই বর্ণনাটা একটা স্ট্রিং। তাহলে দেখা যাচ্ছে যে আ Turing machine আসলে some encoding of uh, some encoding of the some encoding using the alphabet, তাই না? এই স্ট্রিং যেটা এই সিগমা স্টার দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে এর মধ্যে কোনো স্ট্রিং থাকবে যেটা ইনভ্যালিড। আমরা জানি যে আমরা ভুল প্রোগ্রাম লিখতে পারি, যে প্রোগ্রামটা কম্পাইল হয় না, তো সেটা বাদ দিতে হবে। বাদবাকিগুলা বাদবাকিগুলো কি হবে? বাদবাকিগুলো মূলত হচ্ছে ওই সিগমা স্টারের সাবসেট। তো তাহলে আমরা বলতে পারি যে Turing machine, set of Turing machine countable. Set of Turing machine countable because ওটা মূলত একটা স্ট্রিং। এখন আমরা একটা জিনিস জানলাম যে সেট অফ Turing machine is countable। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে set of languages is uncountable. Set of Turing machine countable, but set of language is uncountable. হ্যাঁ, এটা কিভাবে আমরা দেখব? Set of language countable, uncountable. We first observe that the set of all infinite binary sequence is uncountable. এখন infinite binary sequence টা কি? Infinite binary sequence হচ্ছে তোমার কি বলে যে তোমার একটা বাইনারি সিকোয়েন্স। বাইনারি সিকোয়েন্স আমরা সবাই বুঝি যে সিকোয়েন্স অফ 0 1। এখন সিকোয়েন্স অফ 0 1 যদি অসীম পর্যন্ত বিস্তৃত হয়, সিকোয়েন্স অফ 0 1 যদি অসীম পর্যন্ত বিস্তৃত হয়, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা ইনফাইনাইট বাইনারি সিকোয়েন্স। ইনফাইনাইট বাইনারি সিকোয়েন্স। সেট অফ বাইনারি সেট অফ সরি সেট অফ বলি কেন? একটা বাইনারি সিকোয়েন্স যদি অসীম পর্যন্ত বিস্তৃত হয়, তাহলে আমরা
সেটাকে বলবো ইনফাইনাইট বাইনারি সিকোয়েন্স। এখন সেট অফ ইনফাইনাইট বাইনারি সিকোয়েন্স ইজ আনকাউন্টেবল, এইটা আমরা প্রমাণ করব ফার্স্টে। কিভাবে প্রমাণ করব? আমরা রিয়েল নাম্বারকে যেভাবে দেখাইছি যে রিয়েল সেট অফ রিয়েল নাম্বার ইজ আনকাউন্টেবল বাই দ্য মেথড অফ ডায়াগোনালাইজেশন, কোনাকুনি ভাবে মানে ফার্স্ট ডিজিট মিসম্যাচ করাইছি ইচ্ছা করে, তারপরে সেকেন্ড নাম্বারের সেকেন্ড ডিজিট ইচ্ছা করে মিসম্যাচ করাইছি, তারপরে থার্ড নাম্বারের থার্ড ডিজিট ইচ্ছা করে মিসম্যাচ করাইছি। এইভাবে আমি এই একটা একটা বাইনারি সিকোয়েন্স বানাবো যেটা কোনো প্রিভিয়াসলি লিস্টেড বাইনারি সিকোয়েন্সের মধ্যে কারোর সাথেই ম্যাচ করবে না। তাহলে আমার প্রথম কাজ কি হবে? আমার প্রথম কাজ হবে আমার যত বাইনারি সিকোয়েন্স আছে তাদেরকে লিস্ট ডাউন করা। এটাকে আমাকে যে এগুলো সব পড়তে হবে ব্যাপারটা এরকম না। আমি জাস্ট কল্পনা করলাম যে আই হ্যাভ লিস্টেড অল দ্য ইনফিনিট বাইনারি সিকোয়েন্স। এটা ১ কোটি হোক, ১ লক্ষ হোক, কোয়াড্রিলিয়ন হোক, হ্যাঁ, জিলিয়ন হোক, সমস্যা নাই। লিস্ট করে ফেলছি মনে করো। এখন আমি যেটা করব, আমি একটা নতুন বাইনারি সিকোয়েন্স বানাবো, যেটার নাম দিলাম আমি এক্স। এর নাম দিলাম আমি এক্স, আগের মতো আরকি। এখন এটা কিভাবে বানাবো আমি? এই যে এখানে দেওয়া আছে যে মনে করো এটা হচ্ছে আমার ইনফিনিট বাইনারি সিকোয়েন্স এর লিস্ট, যেটা আমি লিস্টটা তৈরি করছি র্যান্ডমলি যখন নিছি আরকি। এখন আমি কি করলাম? প্রথম আমি দেখতেছি যে প্রথম সংখ্যার প্রথম ডিজিট হচ্ছে 0। প্রথম সংখ্যার প্রথম ডিজিট হচ্ছে 0। ঠিক আছে? তো আমার তৈরি করা সংখ্যার প্রথম ডিজিটটা 0 হতে পারবে না, 1 হতে হবে। এরপর দ্বিতীয় সংখ্যার দ্বিতীয় ডিজিট কত? দ্বিতীয় সংখ্যার দ্বিতীয় ডিজিট হচ্ছে 0। তাহলে আমার তৈরি করা সংখ্যার দ্বিতীয় ডিজিট 0 হতে পারবে না, 1 হতে হবে। ঠিক একইভাবে তৃতীয় সংখ্যার তৃতীয় ডিজিট এটাও 0। তাহলে আমার তৃতীয় সংখ্যার তৃতীয় ডিজিট 0 হতে পারবে না। চতুর্থ সংখ্যার চতুর্থ ডিজিট হচ্ছে কি? 1। তাহলে আমার বানানো সংখ্যার চতুর্থ ডিজিট 1 হতে পারবে না, 0 হতে হবে। তাহলে এই যে 0। ঠিক আছে? তাহলে এইভাবে আমি আমার তৈরি করা সংখ্যাটাকে এমনভাবে বানাবো যে যেটা আমার লিস্টেড সংখ্যার মধ্যে লিস্টেড সংখ্যাগুলোর সাথে কারোর সাথেই ম্যাচ করবে না। এট লিস্ট একটা ডিজিটে ডিফারেন্ট হবে। এট লিস্ট একটা ডিজিটে ডিফারেন্ট হবে। বাকি সবগুলো র্যান্ডমলি ভাগ্যক্রমে যদি কাকতালীয়ভাবে মিলেও যায়, তারপরে আমি তো জোর করে এমন সিস্টেম করে রাখছি যাতে ম্যাচ না করে। তাহলে দেখা যাচ্ছে যে I can construct a number or I can construct a infinite binary sequence যেটা আমার লিস্টেড বাইনারি সিকোয়েন্সের কারোর সাথেই ম্যাচ করবে না। হ্যাঁ? সো আমি বলতে পারি যে সেট অফ বাইনারি সিকোয়েন্স ইজ আনকাউন্টেবল। আমি কাউন্ট করে শেষ করার পরেও আরেকটা সংখ্যা আমি বানাইতে পারবো সবসময় যেটা কারোর সাথে ম্যাচ করবে না। ইট ইজ অলওয়েজ পসিবল। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে সেট অফ ইনফিনিট বাইনারি সিকোয়েন্স ইজ আনকাউন্টেবল। তাহলে আমরা দুইটা সেট পাইলাম। একটা সেটকে পাইলাম যেটা আনকাউন্টেবল, আরেকটা সেটকে পাইলাম যেটা হচ্ছে কাউন্টেবল। যে সেটটা কাউন্টেবল সেটা কি? সেটা হচ্ছে সেট অফ টুরিং মেশিন, সেট অফ অল টুরিং মেশিন কাউন্টেবল। তাহলে টুরিং মেশিনের সংখ্যা কাউন্টেবল, আর ইনফিনিট বাইনারি সিকোয়েন্সের সংখ্যা কাউন্টেবল না। আচ্ছা, এবার আসো যে আমাদের এখন ওটাকে বলা হচ্ছে বি এখানে, হ্যাঁ? এটা বলা হচ্ছে বি। ইনফিনিট বাইনারি সিকোয়েন্স সেটটাকে বলা হচ্ছে বি। এখন আসো, let L be the language set of all language over alphabet sigma. মনে করো L হচ্ছে অ্যালফাবেট দিয়ে বানানো যত ল্যাঙ্গুয়েজ পারা যায় তাদের সেট। আমাদের আসলে দেখাতে হবে যে এটা আনকাউন্টেবল। তো এটা L একটা সেট যেটা হচ্ছে সেট অফ অল ল্যাঙ্গুয়েজ। এখন এখান থেকে আমি একটা ল্যাঙ্গুয়েজ পিক করে নিই। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এ, মনে করো। ল্যাঙ্গুয়েজটা মনে করো এ। এখন এতে যেসব মেম্বার আছে তারা সবাই কিন্তু সিগমা স্টারেরই মেম্বার। এটা তো বুঝো।
এ হচ্ছে একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। এখন এ ল্যাঙ্গুয়েজে যেই মেম্বার গুলো আছে, মানে এর মধ্যে যেসব স্ট্রিং গুলো আছে, সেই স্ট্রিং গুলো কিন্তু অবশ্যই সিগমা স্টারের মেম্বার হবে। এটা তো বুঝো না? জি স্যার, বুঝি এটা। কারণ ওগুলো দিয়ে তো আমরা তৈরি করছি। আচ্ছা, তো তার মানে কি সিগমা স্টারের মধ্যে যেসব স্ট্রিং আছে, সেই স্ট্রিং গুলোর মধ্যে কোনটা এর মেম্বার হবে আর কোনটা হবে না। তো এখানে আমরা যেই ৩ টা সিকোয়েন্স লিখছি, ১ম সিকোয়েন্সটা হচ্ছে সিগমা স্টার। একেবারে সবগুলো লিখে দিয়েছি। হুম। ১ম টা হচ্ছে সিগমা স্টার, আমি সবগুলো লিখে দিচ্ছি এখানে। এরপরের সিকোয়েন্সটা কি? এরপরের সিকোয়েন্সটা হচ্ছে এ। এটা কি? এটা হচ্ছে শুধুমাত্র সেই জিনিসগুলা যেগুলা আ আমার ল্যাঙ্গুয়েজের মেম্বার। সো এখানে যেই ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের হিসাবটা করা হয়েছে সেটা হচ্ছে আ A if A were the language of all strings starting with the 0 over alphabet the 0, 1. তার মানে এখানে শুধুমাত্র সেইসব স্ট্রিং কে কনসিডার করা হয়েছে যেসব স্ট্রিং এর শুরুতে 0 আছে। এখানে শুধুমাত্র সেইসব স্ট্রিং কে কনসিডার করা হয়েছে যেসব স্ট্রিং এর শুরুতে 0 আছে। আর বাদবাকি যেগুলা আছে সেগুলা তো নাই, বাদ। আচ্ছা, এবং এখানে একটা খেয়াল করে দেখো যে ওখানে ওরা লিখছে ওই সিগমা স্টারের করেসপন্ডিং স্ট্রিং এর সাথে অ্যালাইন করে বোঝার জন্য। যেমন ধর প্রথম ঘরটা হচ্ছে আ এটা কি বলে? আ সিগমা, সিগমা না, সরি, এপসাইলন। এপসাইলনটা বাদ রাখছে কারণ ওটা 0 তে শুরু হয় নাই। এরপরে 0 ওটার নিচে লেখা হয়েছে কারণ হচ্ছে যে 0 টা ভ্যালিড স্ট্রিং। এরপর 1 এর নিচে ফাঁকা রাখা হয়েছে কারণ 1 টা তো ভ্যালিড স্ট্রিং না বা এর মেম্বার না। তারপরে 0001 দুটো লেখা হয়েছে। কিন্তু 1011 আবার লেখা হয় নাই। কারণ 1011 মেম্বার না। হ্যাঁ? 1011 দুজনেই শুরু হইছে 1 দিয়ে। তাহলে এটা হলো আমার 2nd লাইনের ইয়েটা যে ফার্স্ট লাইনে আমি সিগমা স্টার লিখছি আর 2nd লাইনে ল্যাঙ্গুয়েজের যেসব মেম্বার আছে তাদেরকে লিখছি। এবার 3rd লাইনে দেখো, 3rd লাইনটা ইন্টারেস্টিং। 3rd লাইনে আমরা যেটা করছি সেটা হলো যে আমরা একটা বাইনারি সিকোয়েন্স লিখছি। হ্যাঁ? একটা বাইনারি সিকোয়েন্স লিখছি। কিরকম? যে আমরা ১ম ঘরে লিখছি 0। কেন ১ম ঘরে 0 লিখছি? কারণ সিগমা স্টারের ১ম যে সংখ্যাটা, সেটা কিন্তু আমার অ্যালফাবেটে নাই। সরি, আমার ল্যাঙ্গুয়েজে নাই। সিগমা স্টারের ২য় যে সংখ্যাটা মানে সেটা কিন্তু আছে। সেটা আছে। সো আমি কি করছি? সো আমি এখানে কি লিখছি? এখানে 1 লিখছি। ঠিক একইভাবে ৩য় সংখ্যাটা, সিগমা স্টারের ৩য় সংখ্যাটা কিন্তু নাই বা ৩য় স্ট্রিংটা কিন্তু নাই। সো এখানে আমি কি লিখছি? সো এখানে আমি 0 লিখছি। ঠিক একইভাবে ৪র্থ, ৫ম এ 1 লিখছি, আবার ৬ষ্ঠ, ৭ম এ 0 লিখছি। কেন? কারণ ৪র্থ, ৫ম এ আমার মানে ৪র্থ, ৫ম স্ট্রিংটা আমার আছে। কিন্তু ওই ৬ষ্ঠ, ৭ম নাই। তাহলে দেখো আমি কিন্তু একটা ইনফাইনাইট বাইনারি সিকোয়েন্স বানাচ্ছি। যে বাইনারি সিকোয়েন্সটা আসলে আ আমাকে বলে দিচ্ছে যে সিগমা স্টারের কোন এলিমেন্টটা আছে আর কোন এলিমেন্টটা নাই। সিগমা স্টারের কোন এলিমেন্টটা ল্যাঙ্গুয়েজে আছে, কোন এলিমেন্টটা নাই। একটা ইনফাইনাইট বাইনারি সিকোয়েন্স দিয়ে আমি আসলে কি করলাম? একটা ইনফাইনাইট বাইনারি সিকোয়েন্স দিয়ে আমি আসলে ল্যাঙ্গুয়েজটাকেই রিপ্রেজেন্ট করলাম। হ্যাঁ? ল্যাঙ্গুয়েজটাকেই রিপ্রেজেন্ট করলাম। হ্যাঁ? কারণ একটা ইনফাইনাইট বাইনারি সিকোয়েন্স দিয়ে আমি স্পষ্ট করে দিচ্ছি যে which elements among the elements of A among the element of sigma star is a member of A. হ্যাঁ? That's why আমরা এই বাইনারি সিকোয়েন্সটাকে বলতেছি characteristic sequence of A. Characteristic sequence of A. হ্যাঁ? এই ইনফাইনাইট বাইনারি সিকোয়েন্সটাকে আমরা বলছি characteristic sequence of A. এখন খেয়াল করে দেখো, আমি যতগুলা ল্যাঙ্গুয়েজ বানাবো, যত ল্যাঙ্গুয়েজই বানাই না কেন, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য একটা করে কিন্তু এরকম ইনফাইনাইট বাইনারি সিকোয়েন্স আমি পাবো।
প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য আমরা এরকম একটা ইনফাইনাইট বাইনারি সিকোয়েন্স পাবো। এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। হোয়াটএভার ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আমরা যে ল্যাঙ্গুয়েজে কল্পনা করি না কেন, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য একটা ইনফাইনাইট বাইনারি সিকোয়েন্স পাবো। তাহলে এই ল্যাঙ্গুয়েজগুলো যে সেট, এর সাথে আমার সেট অফ ইনফাইনাইট বাইনারি সিকোয়েন্স একটা করেসপন্ডেন্স আছে, মানে একটা ওয়ান টু ওয়ান ম্যাপিং করা যাবে। এখন যেহেতু ইনফাইনাইট বাইনারি সিকোয়েন্সের সেট আনকাউন্টেবল, সো ল্যাঙ্গুয়েজ গুলার সেটও আনকাউন্টেবল। যেহেতু ইনফাইনাইট বাইনারি সিকোয়েন্সের সেট আনকাউন্টেবল, তাহলে ল্যাঙ্গুয়েজ গুলোর সেটও আনকাউন্টেবল। তাহলে দেখা যাচ্ছে যে সেট অফ ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ ইজ আনকাউন্টেবল। আর একটু আগে আমরা দেখছিলাম যে সেট অফ টুরিং মেশিন ইজ কাউন্টেবল। তাহলে দেখা যাচ্ছে যে there will be some languages যার জন্য কোনো টুরিং মেশিন নাই, কারণ টুরিং মেশিন কাউন্টেবল, টুরিং মেশিন সংখ্যা কাউন্টেবল, ল্যাঙ্গুয়েজের সংখ্যা আনকাউন্টেবল। দ্যাটস ওয়াই কিছু ল্যাঙ্গুয়েজ থেকে যাবে যাদের জন্য কোনো টুরিং মেশিন নাই। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি কিছু ল্যাঙ্গুয়েজ আছে যারা টুরিং এগুলোকে টুরিং মেশিন রিকগনাইজেবল অ্যাকসেপ্ট না, করতে কারণ পারে না। টুরিং, হ্যাঁ, টুরিং মেশিন দিয়ে অ্যাকসেপ্ট করাবো এরকম কোনো ল্যাঙ্গুয়েজ, এরকম কিছু ল্যাঙ্গুয়েজ থাকবে যেগুলো থাকবে না। দ্যাটস ওয়াই কিছু ল্যাঙ্গুয়েজ থাকবে যেগুলো টুরিং রিকগনাইজেবল না। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন যে কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো টুরিং রিকগনাইজেবল না। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের একটা আলোচনা হলো। ফাইনালি এখন আমরা আসছি গত ক্লাসে যেটা আমরা শুরু করছিলাম সেটা শেষ করার ব্যাপারে। আমরা শুরু করছিলাম গত ক্লাসে যে এটিএম ইজ আনডিসাইডেবল। আজকে প্রথমে বললাম যে এটিএমটা আমরা দেখাইছি, এটিএমটা টুরিং রিকগনাইজেবল, বাট we have to decide whether ATM is decidable or not. এখন আমরা দেখাবো যে এটিএমটা আসলে আনডিসাইডেবল। এতক্ষণ যে আলোচনাটা করা হয়েছিল সেগুলো হচ্ছে বেসিক্যালি এই আলোচনাটা একটা কনটেক্সট আনার জন্য আর কি। এখন আমরা মূল প্রমাণের দিকে যাচ্ছি। তো what we want to do, we want to show that ATM is decidable or undecidable. তো এটিএমটা কি? এটিএম হচ্ছে will be given a machine, a turing machine and a string. হ্যাঁ, তো আমাকে দেখাইতে হবে যে m accepts w, m accepts w, এটা আমাকে দেখাইতে হবে, বা মানে দেখাইতে মানে whether m accepts w, এটা আমাকে বলতে হবে। সো যথারীতি আমরা আগের মতো ধরে নিই যে এটিএম ডিসাইডেবল, এবং ফাইনালি আমরা একটা কন্ট্রাডিকশনে আসবো। এখন এটিএম যদি ডিসাইডেবল হয়ে থাকে, দেন we will have a decider for deciding ATM. মনে করো সেটার নাম হচ্ছে H, একটা নাম দিলাম আর কি আমরা H। H, তাহলে H কি করে? এটা একটা ইম্পর্টেন্ট H is a decider for the ATM. তো H কি করে? On input M and W, where M is a TM and W is a string, H halts, H থামে and accepts if M accepts W. Furthermore, H halts and rejects if M fails to accept W. তার মানে M যদি W কে অ্যাকসেপ্ট করে তাহলে H অ্যাকসেপ্ট বলে, আর M যদি W কে অ্যাকসেপ্ট করতে ফেইল করে, ফেইল করার অর্থ কি? ফেইল করার অর্থ হচ্ছে আইদার রিজেক্ট বলবে অথবা লুপে পড়ে যাবে, দুটোই হতে পারে। হ্যাঁ, কারণ M তো আমরা ডিসাইডেবল বলে প্রমাণ করি নাই।
হ্যাঁ, এম জাস্ট একটা টুরিং মেশিন। একটা টুরিং মেশিন ডিসাইডার হতেও পারে, নাও হতে পারে। হ্যাঁ? সো যদি এম লুপের মধ্যে পড়ে যায় অথবা রিজেক্ট করে, অন্য কথায় এম যদি W কে অ্যাকসেপ্ট না করে, ইফ এম ডাজ নট অ্যাকসেপ্ট W তাহলে H বলবে রিজেক্ট। তাহলে দেখা যাচ্ছে যে আমরা একটা ডিসাইডার বানাতে পারলাম। আমরা ডিসাইডার বানাতে পারলাম যেটা কি করে? যেটা ATM কে ডিসাইড করে। ATM কে ডিসাইড করে। তার কাজ হচ্ছে M কে সিমুলেট করা অন W, W এর জন্য M কে সিমুলেট করা এবং যদি M অ্যাকসেপ্ট করে H বলবে অ্যাকসেপ্ট আর M যদি অ্যাকসেপ্ট করতে ফেইল করে, অ্যাকসেপ্ট করতে না পারে তাহলে H বলবে রিজেক্ট। আচ্ছা। এবার নেক্সট স্টেপ হচ্ছে যে আমরা একটা নতুন টুনিং মেশিন D কনস্ট্রাক্ট করি। একটা নতুন টুনিং মেশিন D কনস্ট্রাক্ট করি। এটা কি করবে? এটা হচ্ছে এটাকে আমরা শুধু একটা ইনপুট দিব। M নামক একটা ইনপুট দিব। M টা হচ্ছে টুনিং মেশিনের আ ডেসক্রিপশন। হুম। এ কি করে? এ যেটা করে যে M নামক মেশিনে যদি M এর ডেসক্রিপশন দেওয়া হয় তাহলে H কি করবে সেটা বের করে। M নামক মেশিনে মানে M নামক টুরিং মেশিনে যদি M এর ডেসক্রিপশন দিয়ে দেওয়া হয় তাহলে H কি করবে? এটা বোঝার জন্য আমি এভাবে চিন্তা করো। মনে করো আমরা একটা কম্পিউটার প্রোগ্রাম লিখলাম। একটা সি প্রোগ্রাম লিখলাম। হ্যালো ওয়ার্ল্ড হতে পারে বা যা ইচ্ছা তাই হতে পারে। এখন আমাকে তো ওই প্রোগ্রামটা লেখার পরে আমি রান করলাম, কম্পাইল করে রান করলাম। এখন আমাকে ওই প্রোগ্রামটাকে ইনপুট দিতে হবে। আমি করলাম কি? যেই প্রোগ্রামটা আমি লিখছি, টাইপ করে লিখছি, সেই প্রোগ্রাম ওইটাকেই ইনপুট হিসেবে চালাই দিলাম। মানে ওই যে সি কোডটা আরকি। সি কোডটাকে ইনপুট হিসেবে চালাই দিলাম। এইটা কি করা যায় না যায় না? এটা তো যায়। যাবে স্যার। তাই না? আমরা একটা প্রোগ্রাম লিখছি, সেই রান করছি, রান করার পরে ওই প্রোগ্রামের কোডটাকে আমি ইনপুট হিসেবে ধরাই দিছি। যে তুমি এটা দেখো কি হয়। এজ এ স্ট্রিং সে পাইলো। হ্যাঁ? এজ এ স্ট্রিং সে পাইলো। তো এই ডি টা আসলে ওই কাজই করতেছে আরকি। হ্যাঁ? ডি টাকে একটা প্রোগ্রাম দেওয়া হবে। সে সেই প্রোগ্রামটা রান করবে। রান করে দেখবে যে ওই প্রোগ্রামের যে এনকোডিংটা বা যে স্ট্রিংটা সেই স্ট্রিংটা দিলে কি হয়? এটা কি ইয়েস বলে নাকি নো বলে? তো এটা ইয়েস বলতেও পারে, নাও বলতে পারে। এটা আসলে কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ? এটা বলতে পারে, নাও বলতে পারে। সো কিন্তু মূল ব্যাপার হচ্ছে যে ডি এর কাজ হবে ওইটা। কি কাজ হবে? রান এইচ on input M on encoding of M. আমার এইচটাকে কি দেওয়ার কথা ছিল? এইচটাকে দুইটা জিনিস দেওয়ার কথা ছিল। একটা হচ্ছে একটা টুরিং মেশিন, একটা হচ্ছে স্ট্রিং। হ্যাঁ? এইচকে দেওয়ার কথা ছিল দুইটা জিনিস। একটা হচ্ছে টুরিং মেশিন, একটা হচ্ছে স্ট্রিং। তো ডি কি করছে? ডি সেই দুটার মধ্যে প্রথমটা তো দিছে টুরিং মেশিনটাই দিছে। আর দ্বিতীয়টা দিছে সেটা হচ্ছে যে টুরিং মেশিনের ডেসক্রিপশনটা তাকে দিয়ে দিছে। হ্যাঁ? প্রথমে দিছে টুরিং মেশিনটা, এরপরে টুরিং মেশিনের ডেসক্রিপশনটা মানে কোডটা দিয়ে দিছে। হ্যাঁ? এখন ডি যেটা করবে সেটা হচ্ছে এইচ যেটা আউটপুট দেয়, ডি তার অপোজিটটা আউটপুট দিবে। দিতেই পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ? দিতেই পারে। ডি যেটা করবে সেটা হচ্ছে এইচ যা বলবে, ডি বলবে তার অপোজিট। এইচ যদি বলে অ্যাকসেপ্ট, ডি বলবে রিজেক্ট। হ্যাঁ? ডি যদি বলে রিজেক্ট, এইচ বলবে সরি, এইচ যদি বলে রিজেক্ট, ডি বলবে অ্যাকসেপ্ট। এইচ যদি বলে অ্যাকসেপ্ট, ডি বলবে রিজেক্ট। এটা কিন্তু কোনো মানে সমস্যাপূর্ণ কোনো কাজ না। কারণ এটা তুমি যেকোনো সময় যেকোনো করতে পারো। হ্যাঁ? এটা একটা ইনপুট পাইছো, আউটপুট তুমি ওটা কমপ্লিমেন্ট করে আউটপুট দিলা। নট গেট লাগায়া আউটপুট দিলা, কোনো সমস্যা না। তাহলে ডি কি কাজ করে? ডি হচ্ছে ১ম এ এম কে রান করবে, এম এর ডেসক্রিপশনের উপর। এখন যদি এইচ ইয়েস বলে তাহলে ডি বলবে নো। এইচ যদি নো বলে তাহলে ডি বলবে ইয়েস। আচ্ছা। এই যে এখানে লেখা হইছে যে what DM does, DM যেটা করে সেটা হচ্ছে if M does not accept the description of M যদি
ডেসক্রিপশন অফ এম কে এম যদি ডেসক্রিপশন অফ এম কে অ্যাকসেপ্ট না করে কিন্তু অ্যাকসেপ্ট না করে তাহলে ডি বলবে অ্যাকসেপ্ট, আর এম যদি ডেসক্রিপশন অফ এম কে অ্যাকসেপ্ট করে তাহলে ডি বলবে রিজেক্ট। বুঝা গেছে? জি স্যার। এখন আমরা একটা স্পেশাল কাজ করব, সেটা হচ্ছে যে ডি এর মধ্যে ডি এর ডেসক্রিপশনটাই ঢুকে দিব। এটা কোনো সমস্যা না, করা যেতেই পারে। ডি এর মধ্যে মানে ডি কে রান করব ডি এর উপরে আরকি। What happens when you run D with its own description D as input? In that case কি হবে? If D does not accept D, then D will accept D. If D accepts D, D will reject D. কথা কিন্তু পুরো উল্টা হয়ে গেল। হ্যাঁ, ঘটনা কিন্তু উল্টা হয়ে গেল। এটা কন্ট্রাডিক্টরি কথা হয়ে গেল। যে ডি যদি ডি এর ডেসক্রিপশনকে অ্যাকসেপ্ট না করে তাহলে ডি এর ডেসক্রিপশনকে অ্যাকসেপ্ট করবে। ডি যদি ডি এর ডেসক্রিপশনকে অ্যাকসেপ্ট করে তাহলে ডি এর ডেসক্রিপশনকে রিজেক্ট করবে। মানে একই কথা আমি একবার বলছি এদিকে, একবার বলছি ওদিকে। হ্যাঁ, no matter what D does, it is supposed to do the otherwise, which is obviously a contradiction. Thus, neither TMD nor TMH can exist. তাহলে আমরা যেটা তৈরি করছি, যে ডি যে তৈরি করছি সেই ডিটা তৈরি করা সম্ভব না, এবং ইনফ্যাক্ট এইচটাও তৈরি করা সম্ভব না, বিকজ এটা একটা কন্ট্রাডিকশনের দিকে চলে যায়। হ্যাঁ, এটা একটু এখান থেকে হয়তো বোঝা যাবে যে এখানে লিখছি কি, H accepts MW exactly when M accepts W. ক্লিয়ার, স্পষ্ট, তাই না? H accepts MW exactly when M accepts W. এটা আমরা প্রথমেই দেখছি। নেক্সট আমরা যে তৈরি করছি সেটা হচ্ছে D rejects M exactly when M accepts M. D rejects M exactly when M accepts M. কোনো সমস্যা নাই। থার্ড লাইনে এসে দেখো কি করছে, D rejects D exactly when D accepts D. ব্যাপারটা কেমন দাঁড়ালো? D rejects D exactly when D accepts D. হলো নাকি কথা? বোঝা গেল? জি স্যার। হাস্যকর অবস্থায় চলে আসছে আর কি। বলতেছে যে D rejects D exactly when D accepts D. আমি যদি ক্লাস করে থাকি তাহলে আমি ক্লাস করি নাই, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, আমি যদি আজকে ক্লাস করে থাকি তাহলে আমি আসলে ক্লাস করি নাই। এই ধরনের একটা কন্ট্রাডিক্টরি কথা বলতেছে আর কি। আসলে আমরা এই কন্ট্রাডিকশনে চলে আসছি বিকজ we have assumed that you can construct a decider for ATM, which is not possible. ATM এর জন্য কোনো decider H যেটা আমরা বানাইছি এটা পসিবল না। দ্যাটস ওয়াই আমরা যেহেতু শুরু করছিলাম একটা রং অ্যাজাম্পশন থেকে, এই জন্য আমরা লাস্টে একটা রং কনক্লুশনে আসছি। বোঝা গেছে? তো এখানে ডায়াগোনালাইজেশন কোত্থেকে আসলো? ডায়াগোনালাইজেশন আসলো এইভাবে যে আমরা যদি ছবিটা দেখি, এই ছবিতে আমরা কিছু জিনিস দেখলাম যে যেমন ধরো M1 কে আমি M1, M2, M3, M4 এরকম বিভিন্ন রকম মেশিন ডেসক্রিপশন দিতে পারি, এবং তারা তাদের কাজ অনুযায়ী তারা র্যান্ডমলি এটা অ্যাকসেপ্ট দিতে বলবে, সেটা তাদের উপর ডিপেন্ড করবে।
এই ডায়াগোনালটা দেখো, ডায়াগোনালটা কি আছে? ডায়াগোনালটা হচ্ছে সেই জিনিসটা আ যেখানে আসলে আ ডায়াগোনালে আসলে সেগুলো থাকবে যেগুলো হচ্ছে মানে সে নিজে রিজেক্ট করে নাকি অ্যাকসেপ্ট করে সেটা বর্ণনা আরকি। হ্যাঁ? যেমন ধরো M1 কে অ্যাকসেপ্ট করছে। এটা আসলে কোনো ঠিক ঠিকানা নাই। অ্যাকসেপ্ট করতে পারে, রিজেক্ট করতে পারে। M2 কে অ্যাকসেপ্ট করছে। M3 কে রিজেক্ট করছে। M4 কে রিজেক্ট করছে। এটা যেকোনোটা অ্যাকসেপ্ট করতে পারে, রিজেক্ট করতে পারে। M4 কে রিজেক্ট করতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে। আমরা জানি না। কিন্তু যখন আমরা ডি ডেসক্রিপশন এ আসলাম, হ্যাঁ? ডি অন ডেসক্রিপশন অফ ডি। এইখানে কিন্তু আমরা একটা জিনিস তৈরি করলাম যেটা অ্যাকসেপ্ট হবে নাকি রিজেক্ট হবে সেটা আসলে আমরা বুঝতে পারছি না। তো ডায়াগোনাল ধরে আমি একটা পর্যায়ে আসবো, যে পর্যায়টা মিসম্যাচ হবে। হ্যাঁ? ডায়াগোনালি একটা পর্যায়ে একটা মিসম্যাচ আমি অবশ্যই পাবো। হ্যাঁ? সো আগে আমরা যেরকম দেখছিলাম যে ডায়াগোনালি যেয়ে আমি একটা মিসম্যাচ পাইছিলাম। হুম? তো এখানেও ঠিক একই রকম। ডায়াগোনালি যেয়ে আমি কোথাও না কোথাও একটা মিসম্যাচ পাবো। তো এই হচ্ছে কন্ট্রাডিকশন এর বর্ণনা। এখন আসো নেক্সট যে আলোচনা আছে সেটা হলো যে উম টুরিং আনরিকগনাইজেবল ল্যাঙ্গুয়েজ এরকম কোনো আমরা তো ম্যাথমেটিক্যালি দেখলাম যে there are some language which is টুরিং আনরিকগনাইজেবল বাট আমার কি এরকম কোনো ল্যাঙ্গুয়েজ জানা আছে কিনা? তো এখানে আমরা একটা ল্যাঙ্গুয়েজ দেখব যেটা টুরিং রিকগনাইজেবল না। সেটা কি? সেটা হচ্ছে ১ম এ আমি একটা জিনিস কল্পনা করি যে একটা ল্যাঙ্গুয়েজের কমপ্লিমেন্ট। আমার একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এল। এখন এল এর কমপ্লিমেন্ট। হ্যাঁ? এখন যদি একটা ল্যাঙ্গুয়েজ এল এর কমপ্লিমেন্ট যদি টুরিং রিকগনাইজেবল হয় তাহলে তো আমরা ল্যাঙ্গুয়েজটাকে বলি টুরিং রিকগনাইজেবল। একটা ল্যাঙ্গুয়েজের কমপ্লিমেন্ট যদি টুরিং রিকগনাইজেবল হয় তাহলে আমরা ল্যাঙ্গুয়েজটাকে বলি টুরিং রিকগনাইজেবল। এখন মনে করো একটা ল্যাঙ্গুয়েজের মানে একটা ল্যাঙ্গুয়েজ নিজে টুরিং রিকগনাইজেবল এবং একই সাথে টুরিং রিকগনাইজেবল। হ্যাঁ? ল্যাঙ্গুয়েজ টুরিং রিকগনাইজেবল এবং টুরিং রিকগনাইজেবল। তার মানে কি? আমি ল্যাঙ্গুয়েজটা চিনি, ল্যাঙ্গুয়েজের কমপ্লিমেন্টটাকেও চিনি। তাই তো? ল্যাঙ্গুয়েজটাকে চিনি, ল্যাঙ্গুয়েজের কমপ্লিমেন্টটাকেও চিনি। তাহলে এখানে যে থিওরেমটা বলা হচ্ছে থিওরেম 4.22 যে a language is decidable if and only if it is Turing recognizable and co-Turing recognizable। কেন এটা হবে? এটা হবে কারণ হচ্ছে যে যদি ল্যাঙ্গুয়েজটা একই সাথে Turing recognizable এবং co-Turing recognizable হয়ে থাকে তাহলে আমরা যখন একটা স্ট্রিং পাবো তখন স্ট্রিংটাকে ২ টা মেশিনেই দিব। ২ টা মেশিনেই দিব। যদি ১ম মেশিনটা ইয়েস বলে তাহলে আমি ইয়েস বলব। আর ২য় মেশিনটা ইয়েস বললে আমি নো বলব। হ্যাঁ? ১ম মেশিনটা ইয়েস বললে মানে কি? ১ম মেশিনটা ইয়েস বললে মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা এল এর মেম্বার। আর ২য় মেশিনটা ইয়েস বলা মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা এল কমপ্লিমেন্ট এর মেম্বার। এল কমপ্লিমেন্ট জিনিসটা কি? এল কমপ্লিমেন্ট হচ্ছে যে যেগুলা এল এর মেম্বার না। তাহলে আমরা দেখো ২ টা মেশিনের মাধ্যমে আমি কারা এল এর মেম্বার এবং কারা এল এর মেম্বার না তাদেরকে আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। তাই না? তার মানে কি? আমি তো একটা ডিসাইডার বানায় ফেললাম। আবার যদি ল্যাঙ্গুয়েজটা ডিসাইডেবল হয় তাহলে আমরা একটা ডিসাইডার আছে আমার কাছে। তাহলে ডিসাইডার যদি ইয়েস বলে আমি বলব সেটা এল এর মেম্বার। আর ডিসাইডার যদি নো বলে আমি বলব সেটা এল প্রাইম এর মেম্বার। হ্যাঁ? তাহলে দেখা যাচ্ছে কি? এটা টুরিং রিকগনাইজেবল এবং টুরিং রিকগনাইজেবল। তাহলে দেখা যাচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ যদি ডিসাইডেবল হয় তাহলে সেটা অবশ্যই টুরিং রিকগনাইজেবল হবে। আর একটা ল্যাঙ্গুয়েজ যদি একই সাথে টুরিং রিকগনাইজেবল এবং টুরিং রিকগনাইজেবল হয় তাহলে অবশ্যই সেটা ডিসাইডেবল হবে। টু ওয়ে এদিকটা হলে ওদিকটা হবে, ওদিকটা হলে এদিকটা হবে। এখন যেহেতু আমরা দেখছি যে এটিএম ইজ
আনডিসাইডেবল, এটিএমটা ডিসাইডেবল না, তাহলে আমরা কি বলতে পারি? এটিএম এর যে কমপ্লিমেন্ট সেইটা রিকগনাইজেবল না। এটিএম এর যেটা কমপ্লিমেন্ট সেটা রিকগনাইজেবল না। কেন রিকগনাইজেবল না? কারণ সে যদি রিকগনাইজেবল হইতো তাহলে এটিএম রিকগনাইজেবল, আবার এটিএম এর কমপ্লিমেন্ট রিকগনাইজেবল, তাহলে এই দুজনকে মিলিয়ে আমি একটা ডিসাইডেবল বানায় ফেলতে পারতাম। তো আমি যেহেতু দেখছি যে এটিএমটা ডিসাইডেবল না, তার মানে কি এটিএম এর কমপ্লিমেন্টটা টুরিং রিকগনাইজেবল হইতে পারে না। ঠিক আছে? এইটা ছিল করোলারি, এটা প্রমাণ এখানে খুব সংক্ষেপে প্রমাণ দেওয়া হয়েছে আরকি। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তো আমরা চ্যাপ্টার 4 শেষ করলাম। 4 এ আসলে আমরা বেশ কিছু ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করছি যেগুলা ডিসাইডেবল, এবং আরো কিছু ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করছি যেগুলো ডিসাইডেবল না। হ্যাঁ? আবার একটা বিষয় ছিল আমরা কাউন্টেবল ও আনকাউন্টেবল এই কনসেপ্টের সাথে পরিচিত হইছি। সো চ্যাপ্টার 4 এ আসলে মূলত অঙ্কর থেকে বেশি প্রমাণ। হ্যাঁ? এবং চ্যাপ্টার 4 এর এক্সারসাইজও মোস্ট অফ দ্য কেসেস প্রমাণ টাইপের এক্সারসাইজ আরকি। প্রমাণ এক্সারসাইজ। সো এই ধরনের জিনিসগুলো করতে হলে একটু থিংকিং লাগে আরকি, চিন্তা করতে হয়। তো আমরা এখন চলে যাব চ্যাপ্টার 5 এ। চ্যাপ্টার 5 এর আলোচনাটা আসলে সংক্ষিপ্ত। আমরা চ্যাপ্টার 5 টাকে অত ইলাবোরেটলি পড়ি না। আমরা মূলত চ্যাপ্টার 7 এর আলোচনাগুলা কমপ্লিট করার জন্য চ্যাপ্টার 5 এর আলোচনাগুলো করি আরকি। চ্যাপ্টার 7 এ আমরা চ্যাপ্টার 3 তে যেটা শুরু করছিলাম ডিসাইডেবিলিটি, সরি কি বলে কম্পিটিবিলিটি। চ্যাপ্টার 3 তে থিওরি অফ কম্পিটিবিলিটি শুরু করছিলাম। আর চ্যাপ্টার 1 2 তে আমরা অটোমেটা থিওরি নিয়ে আলোচনা করছি। তো চ্যাপ্টার 7 এ আমরা আলোচনা করি কমপ্লেক্সিটি থিওরি নিয়ে। সো কমপ্লেক্সিটি থিওরি আলোচনার জন্য আমাদের চ্যাপ্টার 5 এ যে বিষয়টা আছে সেটা মানে জানতে হয় আরকি। চ্যাপ্টার 5 এর টপিক হচ্ছে রিডিউসিবিলিটি। হ্যাঁ, রিডিউসিবিলিটি মানে কি? রিডিউসিবিলিটি মানে হচ্ছে যে অনেক সময় এরকম ঘটনা ঘটে যে একটা প্রবলেমের সলিউশন পাওয়া মানে আরেকটা প্রবলেমের সলিউশন পেয়ে যাওয়া। একটা প্রবলেমের সলিউশন পাওয়া মানে আরেকটা প্রবলেমের সলিউশন পেয়ে যাওয়া। তো মনে করো প্রবলেম এক্স, আমার সলিউশন জানা নাই। হ্যাঁ, কিন্তু আমি সামহাউ টের পেয়ে গেলাম যে ইফ আই ক্যান সলভ দ্য প্রবলেম ওয়াই, দেন প্রবলেম এক্স উইল বি সলভড। হ্যাঁ, ইফ আই ক্যান সলভ প্রবলেম ওয়াই, দেন অটোমেটিক্যালি প্রবলেম এক্স উইল বি সলভড। তাহলে আমরা বলবো যে এক্স ইজ রিডিউসিবল টু ওয়াই। এক্স ইজ রিডিউসিবল টু ওয়াই। তো প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল তোমাদের বইতে আছে, সেটা আমি একটু ব্যাখ্যা করি। মনে করো তুমি অন্য একটা শহরে গেছো, ফর এক্সাম্পল তোমার ছোট ভাইকে নিয়ে গেছো যে সে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, ভর্তি পরীক্ষা দিবে বা কিছু একটা পরীক্ষা দিবে। এখন নতুন শহর, তুমি কিছু চিনো টিনো না। অনেকের এই ভর্তি পরীক্ষার সময় এরকম এক্সপিরিয়েন্স হয় যে আমার একটা শহরে গেছো, ধরো তোমার চিন্তা করলো তুমি রাজশাহী যাবো, রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিবে, মানে এখন যারা পাশ করছে তারা পরীক্ষা দিবে। এখন পরীক্ষা দেওয়ার সময় যেহেতু তুমি কোনো কিছু চিনো না, সো তুমি ওখানে যে এখন চিন্তা করছো তুমি কিভাবে ওই পরীক্ষার ভেন্যুতে যাবা। So this is your problem, how to go to the venue of exam. এক্সাম ভেন্যুতে কিভাবে যাবা সেটা হচ্ছে তোমার প্রবলেম। তো you don't have any solution for this, তোমার কাছে এটার কোনো সলিউশন নাই, জানা নাই। তো তুমি কি করলা, এই প্রবলেমটাকে অন্য একটা প্রবলেমে রিডিউস করে ফেললা। কিরকম রিডিউস করে ফেললা? যে তুমি চিন্তা করলা আচ্ছা আমি যদি একটা রিক্সাওয়ালা বা একটা সিএনজি পাই যে এই শহর খুব ভালো করে চিনে,
তাহলে আমি যেখানে যেখানে যেতে বলবো সেখানে সেখানে নিয়ে যাবে। পরীক্ষার হলে যেতে বললে পরীক্ষা হলে নিয়ে যাবে। যদি অন্য কোনো ওখানে কোনো ভালো মানে বেড়ানোর জায়গা থাকে তাহলে সেখানে নিয়ে যাবে। সো তাহলে আমার এখন কাজ কি? এখন আমার কাজ হচ্ছে যে একজন আ কি বলে? একজন রিক্শাওয়ালা অথবা একজন সিএনজি ওয়ালাকে খুঁজে বের করা যিনি হচ্ছে এই শহরটাকে খুব ভালো করে চিনে। তাহলে আমি যদি ওই সেকেন্ড প্রবলেমটা সলভ করি তাহলে আমার ফার্স্ট প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। সো I can tell that first problem is reduced to second problem. শহরে ঘুরে বেড়ানো বা শহর আমি চিনি না বা শহরের বিভিন্ন জায়গা চেনা এই প্রবলেমটাকে আমি রিডিউস করলাম টু ফাইন্ডিং সামওয়ান হু নোজ দ্য সিটি ওয়েল। হ্যাঁ, শহর চিনি শহর আমার আমার তো চেনা দরকার শহরটাকে। হ্যাঁ, শহর চেনার প্রবলেমটাকে আমি রিডিউস করলাম আরেকটা প্রবলেম। এখন যদি ওই আরেকটা প্রবলেম আমি সলভ করতে পারি তাহলে আমার মূল প্রবলেমটা কিন্তু অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। সো এটাকে বলা হচ্ছে রিডাকশন। এই প্রসেসটাকে বলা হচ্ছে রিডাকশন আর এই কাজটাকে বলা হচ্ছে রিডিউস করা। আর যদি এটা করা যায় তাহলে আমরা বলবো এটা রিডিউসেবল। আর যদি কাজ করা না যায় তাহলে বলবো যে রিডিউসেবল না। ফর এক্সাম্পল তুমি আমার একটা শহরে গেছো যেখানে কোনো এরকম ট্রান্সপোর্ট সিস্টেম নাই। সবারই প্রাইভেট কার আছে। হ্যাঁ, সবাই তার নিজস্ব প্রাইভেট কার নিয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, তাহলে তো তুমি তো আর এটা এইভাবে রিডিউস করতে পারবা না। তোমাকে অন্য কোনো বুদ্ধি করতে হবে। তো দেখা যাচ্ছে যে একটা প্রবলেম ক্যান বি রিডিউসেবল টু অ্যানাদার প্রবলেম। যদি এটা রিডিউস করা যায় তাহলে আমরা বলবো যে প্রবলেম ইজ রিডিউসেবল। আর প্রসেসটাকে বলা হচ্ছে রিডাকশন। বোঝা গেছে? जी सर। আচ্ছা, এখন আমরা একটা প্রবলেম দেখব। এটা বিখ্যাত প্রবলেম হলটিয়াম। অ্যালান টুরিং এটাকে প্রমাণ করছেন অ্যাজ আনডিসাইডেবল। তো আমরাও এখন এটাকে আনডিসাইডেবল প্রমাণ করব বাট উইথ হেল্প অফ রিডিউসিবিলিটি। রিডিউসিবিলিটির কনসেপ্ট দিয়ে আমরা हेलो। তো আমরা যেটা বলতেছিলাম যে একটা প্রবলেম আছে হল্টিং প্রবলেম। হল্টিং প্রবলেমটা কি? হল্টিং প্রবলেম হচ্ছে এটা অ্যালান টুরিং সলভ করছিলেন, প্রমাণ করছিলেন যে দিস ইজ আনডিসাইডেবল। প্রবলেমটা খুব বিখ্যাত এবং ইট হ্যাজ এ মেজর কনসিকুয়েন্স। থিওরি অফ কম্পিটিবিলিটির ক্ষেত্রে একটা এই এই মানে এই থিওরামের একটা বড় মানে প্রভাব আছে আরকি। যে আমাদের আসলে ডিসাইড করতে হবে যে একটা পার্টিকুলার টুরিং মেশিন একটা পার্টিকুলার স্ট্রিং এর জন্য হল্ট করে নাকি করে না। হল্ট করে নাকি করে না মানে কি? হল্ট করে নাকি করে না মানে হচ্ছে যে প্রোগ্রামটা রান করলাম, মানে মেশিনটা রান করলাম। একটা পর্যায়ে সে আইদার ইয়েস বলবে বা নো বলবে। হুম? তো আসলে এটা কিন্তু আসলে একটা ডিসাইডার লাগবে। কারণ ডিসাইডারই কিন্তু হল্ট করে। রিকগনাইজার কিন্তু হল্ট করতেও পারে, নাও করতে পারে। সো আসলে এটা মূলত ডিসাইডার তৈরি করা সম্ভব কিনা সেটাই এক ধরনের আরকি। তো এবং আমরা জানি যে একটা অ্যালগরিদমকে যদি অ্যালগরিদম হইতে হয়, হ্যাঁ? একটা অ্যালগরিদমকে যদি অ্যালগরিদম হইতে হয় তাহলে কিন্তু সেটাকে অবশ্যই হল্ট করতে হয়। একটা অ্যালগরিদমের ৫ টা বৈশিষ্ট্য আমরা মানে কোনো বইতে লেখে বা আরো বেশি কম বলতে পারো। কিন্তু এই জিনিসটা অবশ্যই থাকতে হবে যে অ্যালগরিদমটা অবশ্যই আ ফাইনাইট স্টেপস ফলো করবে। হ্যাঁ? অসীম সংখ্যক স্টেপস থাকবে না বা ইনডেফিনিট নাম্বার অফ স্টেপ থাকবে না। তুমি লুপের মধ্যে করতে পারে। লুপে ঘুরতে অনেকবার ঘুরতে পারে। মানে একই জিনিস বারবার করতে পারে। কিন্তু একটা পর্যায়ে সে শেষ হবে।
যদি শেষ না হয় তাহলে কিন্তু সেটা অ্যালগরিদম না, সেটা তো আমি কোনো আউটপুট পাবো না। হ্যাঁ, একটা অ্যালগরিদম আউটপুট পেতে হবে। সো এম এখানে যেটা বলা হচ্ছে যে উইল এম এবং ডাব্লিউ দেওয়া আছে, আমাকে বলতে হবে যে এম কি ডাব্লিউ এর জন্য হল্ট করে কি করে না, এম কি ডাব্লিউ এর জন্য থামে কি থামে না। তো আমরা এটা একটা কন্ট্রাডিকশনের মাধ্যমে প্রুভ করব। কিভাবে করবো দেখো, যে উই অ্যাজিউম দ্যাট হল টিম ইজ ডিসাইডেবল। আমরা ধরে নিই যে হল টিম ডিসাইডেবল, ফাইন ধরলাম। এরপরে দেখাবো যে যদি হল টিএম ডিসাইডেবল হয় দেন এটিএম ইজ ডিসাইডেবল অলসো। কিন্তু আমরা তো একটু আগে দেখছি যে এটিএম ইজ আনডিসাইডেবল, আমরা খুব ভালো করে প্রমাণ করছি যে এটিএম ইজ আনডিসাইডেবল। হ্যাঁ, কিন্তু আমরা দেখাইতে চাচ্ছি যে যদি হল টিএম সলভ করা যায় তাহলে এটিএমও সলভ করা যায়, বা হল টিএম যদি ডিসাইডেবল হয় তাহলে এটিএমও ডিসাইডেবল। তাহলে তার মানে কি? তার মানে আমরা দেখাবো যে এটিএম ইজ রিডিউসেবল টু হল টিএম। বোঝাচ্ছে? আমরা যেটা দেখাবো যে এটিএম ইজ রিডিউসেবল টু হল টিএম। এখন এটিএম যদি রিডিউসেবল টু হল টিএম হয় তাহলে হল টিএম ডিসেবল হওয়া মানে এটিএমও ডিসেবল হওয়া। আমি বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে দেখা যাচ্ছে যে তাহলে আমরা কিভাবে কাজটা করব? আমাদের কাজ হবে, এখানে আসি, যে আমরা একটা মেশিন বানালাম, টুরিং মেশিন। আর কি করে? আর হচ্ছে হল টিএম কে ডিসাইড করে। হ্যাঁ, আর হচ্ছে হল টিএম ডিসাইড করে। তো আমার প্রথম কাজ হবে, আমার তো এই আর এর মাধ্যমে আমি এটিএম কে ডিসাইড করে ফেলবো। আমার প্রথম কাজ হবে আর এর মধ্যে এম এবং ডাব্লিউ কে দেওয়া। হ্যাঁ, রান টিএমআর অন ইনপুট এম ডাব্লিউ। আর এর মধ্যে এম ডাব্লিউ কে দেওয়া। হ্যাঁ, আর এর মধ্যে এম ডাব্লিউ কে দেওয়া। আচ্ছা, এখন যদি আর রিজেক্ট করে, আর রিজেক্ট করা মানে কি? আর রিজেক্ট করা মানে হচ্ছে এমটা হল্ট করে নাই, এমটা হল্ট করে নাই, ঢুকে পড়ে গেছে। এখন যদি এমটা হল্ট না করে তাহলে তো অ্যাকসেপ্ট করার কোনো প্রশ্নই ওঠে না, তাহলে আমি রিজেক্ট করে দিই। হ্যাঁ, কিন্তু হল্ট করে নাই, রিজেক্ট করে দিই, তাই না? হল্ট করে রিজেক্ট করে দিই। তাহলে আর রিজেক্ট করা মানে আমিও রিজেক্ট করি। আর যদি আর অ্যাকসেপ্ট করে তার মানে কি? আর অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে হল্ট করছে। এখন যেহেতু হল্ট করছে, সো আমি রান করলে সে আইদার অ্যাকসেপ্ট বলবে নাহলে রিজেক্ট বলবে। তাহলে আমি যেটা করব, এমটাকে আমি সিমুলেট করব। হ্যাঁ, আর যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমার কাজ হচ্ছে এখন এমটাকে সিমুলেট করা, নরমালি সিমুলেট করা। সিমুলেট করে যদি দেখি যে এমটা অ্যাকসেপ্ট করছে তাহলে আমি বলবো অ্যাকসেপ্ট, আর যদি এমটা রিজেক্ট করে তাহলে আমি বলবো রিজেক্ট। তাহলে দুইটা কেসে রিজেক্ট হতে পারে। একটা হচ্ছে আর সরাসরি রিজেক্ট করে দিচ্ছে, আর দ্বিতীয় রিজেক্ট হতে পারে যে আর অ্যাকসেপ্ট করছে যে এটা হল্ট হবে। হ্যাঁ, এরপর আমি এমকে সিমুলেট করলাম, সিমুলেট করে দেখলাম যে এটা অ্যাকসেপ্ট করে রিজেক্ট করে। তাহলে দেখা যাচ্ছে কি আমি এটিএম এর জন্য একটা ডিসাইডার বানায় ফেলতে পারলাম। হ্যাঁ, এটিএম এর জন্য একটা ডিসাইডার বানায় ফেলতে পারলাম, যেটাকে নাম দিয়েছে ওরা এস। হ্যাঁ, এস। আর কি করতেছে? আর হচ্ছে ডিসাইড করছে হল টিএম কে, আর আর এর সাহায্য নিয়ে আমি এটিএম এর জন্য একটা ডিসাইডার বানালাম যার নাম দিছি আমরা এস। হ্যাঁ, তাহলে কি করলাম আমরা? এটিএম কে সলভ করলাম উইথ দ্য হেল্প অফ হল টিএম। ঠিক আছে? এটিএম কে ডিসাইড করলাম উইথ দ্য হেল্প অফ আর, যেটা হচ্ছে ডিসাইডার টু আর, ডিসাইডার টু হল টিএম। কিন্তু আমরা একটু আগে দেখছি যে এটিএম ক্যানট বি ডিসাইডেবল, এটিএম ক্যানট বি ডিসাইডেবল। দ্যাটস ওয়াই আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে আসলে হল টিএম যে ডিসাইডেবল ধরছি সেটা ধরাটা ভুল হয়েছে। তাহলে এখানে দেখাচ্ছে কি যে এটিএম আনডিসাইডেবল
and ATM is reducible to whole TM. That's why whole TM is also undecidable. বোঝা গেছে? তাহলে আমরা একটা প্রবলেমের আনডিসাইডেবিলিটি প্রুভ করছি by means of reducibility. ঠিক আছে? এই টেকনিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টেকনিক, যেটা আমরা চ্যাপ্টার 7 এ ইউজ করব, এই সেকশনেও ইউজ করব। একটা প্রবলেমের রিডিউসিবিলিটি বা আনরিডিউসিবিলিটি বোঝানোর জন্য বা প্রমাণ করার জন্য, ডিসাইডেবিলিটি অথবা আনডিসাইডেবিলিটি প্রমাণ করার জন্য আমরা এই কনসেপ্ট অফ রিডিউসিবিলিটি ইউজ করব। বোঝা গেছে? জি স্যার। তো এখানে আরো অনেকগুলো প্রবলেম আছে যেগুলো রিডিউসিবিলিটির মাধ্যমে ডিসকাস করা হয়েছে, প্রমাণ করা হয়েছে, আনডিসাইডেবিলিটি প্রমাণ করা হয়েছে। তো আমরা যেটা বললাম যে এটা আমরা আসলে ওই কি বলে এক্সটেন্সিভলি পড়বো না এই চ্যাপ্টার। যেমন সেকশন 5.2 তে একটা আনডিসাইডেবল প্রবলেম নিয়ে আলোচনা করা হয়েছে, অনেক ইন ডিটেইল আলোচনা করা হয়েছে আর কি। সো এটা আমরা স্কিপ করে যাচ্ছি। মূলত এখানে ওরা যেটা করছে সেটা হচ্ছে কম্পিউটেশন হিস্ট্রি, হ্যাঁ, এটা ইউজ করে আনডিসাইডেবল প্রমাণ করছে। তো এইভাবে একটা প্রবলেমকে এইভাবে কম্পিউটেশন হিস্ট্রি ইউজ করে এটা প্রমাণ করা যায় বা রিডিউস করা যায়, কিন্তু এই রিডাকশনটা আসলে ডিফিকাল্ট। হ্যাঁ, তো আমরা একটা বিশেষ ধরনের রিডিউসিবিলিটি দেখব, যেটাকে আমরা বলি ম্যাপিং রিডিউসিবিলিটি। ম্যাপিং রিডিউসিবিলিটি মানে হচ্ছে রিডিউসেবল উইথ দ্য হেল্প অফ সাব ফাংশন। একটা ফাংশন ইউজ করে রিডিউসেবল। তো ফাংশন তো সবাই আমরা চিনি, যেটা একটা সেটের মেম্বারদেরকে আরেকটা সেটের মেম্বারদের মধ্যে ম্যাপ করে, এটা হচ্ছে ফাংশন। ওখান থেকে ম্যাপিং আসছে আর কি। হ্যাঁ, ফাংশনের কাজ হচ্ছে ম্যাপিং করা, একটা সেটের মেম্বারদেরকে আরেকটা সেটের মেম্বারদের সাথে অ্যাসাইন করে দেওয়া। এটা হচ্ছে একটা ফাংশনের কাজ। তো একটা বিশেষ ধরনের ফাংশন সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে কম্পিউটেবল ফাংশন। কম্পিউটেবল ফাংশনটা কি? খুব সিম্পল। সেটা হচ্ছে যে একটা ফাংশন কম্পিউটেবল যদি সেটা আমরা কম্পিউটার দিয়ে তার মান বের করতে পারি বা তার ভ্যালু বের করতে পারি। এখানে যেভাবে লেখছে সেটা হচ্ছে এরকম, a function f sigma star to sigma star is a computable function if some Turing machine m on every input w holds with just fw on step। তার মানে টুরিং মেশিন কি করতেছে? টুরিং মেশিনকে আমি যদি w দিই, সে আমাকে fw বের করে দিচ্ছে। তাহলে হচ্ছে কি, আমরা একটা ফাংশনের ইনপুট থেকে আউটপুট পেতে পারি বাই মিনস অফ এ কম্পিউটার। হ্যাঁ, একটা ফাংশনের ইনপুট থেকে আউটপুট পেতে পারি কম্পিউটার ইউজ করে, যদি ফাংশনটা এরকম হয় যে এই ফাংশনটা আউটপুটটা কম্পিউটারের মাধ্যমে বের করা সম্ভব হয়, তাহলে আমরা বলি ফাংশনটা কম্পিউটেবল। সব ফাংশন কম্পিউটেবল না। হ্যাঁ, আমরা যেমন বললাম যে সব ল্যাঙ্গুয়েজ রিকগনাইজেবল না। হ্যাঁ, টুরিং রিকগনাইজেবল না। ঠিক একইভাবে সব ফাংশন কম্পিউটেবল না। আমরা তোমাদের আগেই বলছিলাম। এবং একইভাবে সব প্রবলেম সলভেবল না। প্রবলেম সলভ করা, ল্যাঙ্গুয়েজ রিকগনাইজ করা, ফাংশন ভ্যালু কম্পিউট করা, এই সবগুলো আসলে একই ধরনের জিনিস। তো যেহেতু সব ফাংশন কম্পিউটেবল না, সরি, সব ল্যাঙ্গুয়েজ যেহেতু রিকগনাইজেবল না, ঠিক একইভাবে সব ফাংশনও কম্পিউটেবল না। কম্পিউটেবল ফাংশনটা কি? কম্পিউটেবল ফাংশন হচ্ছে যে আমি যদি টুরিং মেশিনের মাধ্যমে ফাংশনের ভ্যালুটা বের করতে পারি। হ্যাঁ, ইনপুট হচ্ছে ডাব্লিউ আর আউটপুট হচ্ছে এফডব্লিউ। সো আমি মেশিনকে দিব ডাব্লিউ, আমাকে মেশিন দেবে এফডব্লিউ। বোঝা গেছে কম্পিউটেবল ফাংশন জিনিসটা কি? জি স্যার। আচ্ছা, যেমন ধরো এডিশন একটা কম্পিউটেবল ফাংশন। হ্যাঁ, as usual all arithmetic operation on integers are computable। কেন? কারণ এই কাজটা আমরা কম্পিউটারে করতে পারি। এডিশনের কাজটা, দ্যাটস একটা কম্পিউটেবল ফাংশন। আচ্ছা, এখন আসো
হোয়াট ইজ ম্যাপিং রিডিউসিবিলিটি, এটা খুব ভালো করে বুঝে নাও। সিম্পল জিনিস, যদিও একেবারে সিম্পল। A language A is mapping reducible to B. Mapping reducible to B if there is a computable function where for every W, যেখানে W হচ্ছে A এর মেম্বার, is equivalent to FW is B এর মেম্বার। মানে কি? মানে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ A কে আমি ম্যাপিং রিডিউসিবল বলবো যদি ওই ল্যাঙ্গুয়েজের মেম্বারদেরকে একটা ফাংশনের মাধ্যমে আমি বি এর মেম্বারে কনভার্ট করতে পারি। বোঝা গেছে? আমি একটা ল্যাঙ্গুয়েজকে ম্যাপিং রিডিউসিবল টু বি বলবো যদি ল্যাঙ্গুয়েজ এ, ল্যাঙ্গুয়েজের মেম্বার কোনটা? ল্যাঙ্গুয়েজের মেম্বার হচ্ছে এটা। হ্যাঁ, এখন ল্যাঙ্গুয়েজ এর স্যার মেম্বারকে কনভার্ট করতে আমি পারি যদি নাকি স্যার ম্যাপ করতে পারি? স্যার কনভার্ট করব নাকি ম্যাপ করব স্যার? হ্যাঁ, ম্যাপ করবা, ম্যাপ করবা। কনভার্ট বলতে আসলে ম্যাপই বোঝাচ্ছি যে তুমি এটার জন্য একটা করসপন্ডিং পাবা। There is an one-to-one correspondence. There is a one-to-one correspondence, কারণ তোমার এখানে লেখছে বাই কন্ডিশন, যে অ্যারোটা দুই পাশে আছে। তো আমি ডাব্লিউ এর মেম্বারকে, সরি এ এর মেম্বারকে বি এর মেম্বারে ম্যাপ করতে পারি ফাংশনের মাধ্যমে। বেসিক্যালি এখানে কনভার্টের মতো একটা ঘটনা ঘটে আর কি। কনভার্টের মতো ঘটনা ঘটে মানে আমি ইনপুটটাকে চেঞ্জ করে ফেলতেছি না, কিন্তু ইনপুটের জন্য আমি কিভাবে এটাকে বানাবো সেটা একটা হিসাব বের করতেছি আর কি। বোঝা গেছে? তাহলে ম্যাপিং রিডিউসিবলটা কি? ম্যাপিং রিডিউসিবল হচ্ছে যে আমাকে দেওয়া থাকবে একটা ইনপুট, আমি বানাই দেবো আরেকটা ইনপুট। হ্যাঁ, তাহলে এইটা রিকগনাইজ করা মানে হচ্ছে ওইটা রিকগনাইজ করা। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ এ কে রিকগনাইজ করা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বি কে রিকগনাইজ করা। ঠিক আছে? সো এটা আমি করতেছি কার মাধ্যমে? করতেছি ফাংশনের মাধ্যমে। সরি, কম্পিউটেবল ফাংশনের মাধ্যমে। হ্যাঁ, এখানে একটা কথা লেখা আছে, একটা কম্পিউটেবল ফাংশন থাকতে হবে। কম্পিউটেবল ফাংশন থাকা মানে কি? মানে হচ্ছে যে আমি রিডাকশনের কাজটা কম্পিউটারের মাধ্যমে করতেছি। হ্যাঁ, এটা খুব জরুরি, কারণ আমি এখন রিডাকশনের কাজটা অটোমেটেড করে ফেললাম। রিডাকশনের কাজটাকে আমি অটোমেটেড করে ফেললাম। তাহলে সলিউশনের কাজটা অটোমেটেড করতে পারবো। যেহেতু রিডাকশনের কাজটা আমি অটোমেটেড করতে পারছি, সো আমি সলিউশনের কাজটাও অটোমেটেড করতে পারবো। ঠিক আছে? A mapping reduction of A to B provides a way to convert questions about membership testing in A to membership testing B. তার মানে আমরা কোশ্চেনকে চেঞ্জ করে ফেলতেছি। আমাকে কোশ্চেন ছিল যে whether this is member of A, আমি তা না করে আমি কি করতেছি? আমি চেক করতেছি whether something else is a member of B. যেমন আমাকে বলা হলো যে W এর মেম্বার কিনা। আমি কি করলাম? আমি W কে রিডিউস করলাম to FW using some function F, এবং চেক করলাম যে whether FW is a member of B. এখন যদি FW member of B হয়, তাহলে আমি বলবো যে W is a member of A. বুঝা গেছে? আমি কি করলাম? আমাকে দেওয়া হলো, আমাকে করতে বলা হলো যে whether W is a member of A. আমি কি করলাম? W কে একটা ফাংশন F এর মাধ্যমে আমি FW তে কনভার্ট করলাম। কনভার্ট করে চেক করলাম যে whether FW is a member of B. এখন যদি FW member of B হয়, তাহলে আমি বলবো যে W is a member of A.
ঠিক আছে? আচ্ছা, এবার ২-১ টা ছোটখাটো প্রমাণ আছে। এটা খুব সহজে তুমি বুঝতে পারবা। যেমন ধরো ওখানে বলা হয়েছে যে A is mapping reducible to B and B is decidable. Then A is decidable. খুব সহজ। কারণ A is mapping reducible to B এবং B decidable। তার মানে কি? তার মানে B decidable হইলে আমি B এর মাধ্যমে A কে ডিসাইড করতে পারবো। That's why A decidable. বোঝা গেছে? নিচে লেখা আছে on input W compute FW। হ্যাঁ? এখানে আমার যেহেতু B decidable, that's why আমার B এর জন্য একটা ডিসাইডার আছে। হ্যাঁ? এর জন্য ডিসাইডার আছে কিনা আমি জানি না। কিন্তু যেহেতু আবার A থেকে A is reducible to B, তাহলে আমি কি করব? আমি ওই এর মাধ্যমে ওই এর যে ইনপুট বা এর যে মেম্বার W সেটাকে আমি সেটাকে আমি আ সেটা থেকে আমি FW বের করব। FW আবার B এর মেম্বার। এখন B এর যেহেতু মেম্বার, সো আমি FW কে M এর মধ্যে M কে চালাবো আরকি FW এর উপরে। FW এর উপরে M কে চালাবো। এখন M যে আউটপুট দিবে N ও সেই আউটপুট দিবে। ঠিক আছে? তো দেখা গেল কি? দেখা গেল যে যদি B ডিসাইডেবল হয় এবং A is reducible to B হয় তাহলে A is decidable। বোঝা গেছে বিষয়টা? জি স্যার। মজার বিষয় হচ্ছে যে এর রিভার্সটা কেমন হয়? রিভার্সটা হয় আবার অন্যরকম। সেটা হচ্ছে যদি A is reducible to B হয় এবং A is undecidable হয়, সেই ক্ষেত্রে B is also undecidable। দেখো ওয়েটা কিন্তু ডিফারেন্ট। ওয়েটা উল্টা দিকে। আমি দেখাইছিলাম যদি B ডিসাইডেবল হয় তাহলে A ডিসাইডেবল। আর এখানে দেখাচ্ছি যে A আনডিসাইডেবল হলে B ও আনডিসাইডেবল। কেন এটা হবে? কারণ হচ্ছে যদি আমি জানি যে A is undecidable এবং যদি আমি দেখাইতে পারি যে A is reducible to B, তাহলে B ডিসাইডেবল হওয়া অর্থ হচ্ছে A ও ডিসাইডেবল হয়ে যাওয়া, যেটা একটা কন্ট্রাডিকশন তৈরি করে। দ্যাটস ওয়াই আমরা বলবো যে B শুড বি অর মানে মাস্ট বি আনডিসাইডেবল। বোঝা গেছে? জি স্যার। ডিসাইডেবিলিটির প্রমাণটা একদিকে যাচ্ছে এবং আনডিসাইডেবল প্রমাণটা আরেক দিকে যাচ্ছে। এই ২ জিনিস খুব ভালো করে মনে রাখবা এবং বুঝতে চেষ্টা করবা। হুম? আমরা চ্যাপ্টার 7 এ যখন আমরা প্রমাণ করব তখন আসলে এই ২ টার উপর বেসিস করে প্রমাণটা হবে আরকি। ঠিক আছে? থিওরাম 5.22 এবং কোলোডি 5.23 এই ২ টা কনসেপ্ট তোমাদের মাথায় যাতে খুব ভালোমতো থাকে এবং ভালোমতো বুঝো। কারণ এই কনসেপ্টটাই আসলে আমরা এক্সপান্ড করব যখন আমরা চ্যাপ্টার 7 এ এই জিনিসগুলা দেখব আরকি। এরপরে থিওরাম 5.28 এবং করোলারি 5.29 একই জিনিস। একটু আগে যেটা দেখছি সেটাই। যে ওখানে দিয়েছিলাম হচ্ছে ডিসাইডেবিলিটি, এখানে টুরিং রিকগনাইজেবিলিটি একই কথা। যে যদি B টুরিং রিকগনাইজেবল হয় এবং A is reducible to B হয় তাহলে A টুরিং রিকগনাইজেবল। আবার রিভার্সটা হচ্ছে উল্টা দিক থেকে। সেটা হচ্ছে যে যদি A is not টুরিং রিকগনাইজেবল হয় এবং A is reducible to B হয় তাহলে B ও নট টুরিং রিকগনাইজেবল। তো ওখান থেকে আরো কিছু আলোচনা আসছে আরকি যে কমপ্লিমেন্ট অফ ATM এর ব্যাপারে। You can also use to show that certain problems are neither Turing recognizable nor co-Turing recognizable, যেটা আমরা পরের প্রবলেমটা দেখছি। এটা একটু বড়, আমি এটা স্কিপ করে যাচ্ছি। যদি তোমাদের সম্ভব হয় দেখতে পারো। আমরা আগেও একটা প্রবলেমের এই বড় কারণে স্কিপ হয়ে গেছি আরকি। সম্ভব হলে এটা পড়ে দেখো বা যদি দরকার হয় আমরা পরের ক্লাসে আলোচনা করব আরকি।